বা সেগুলার মামলার মেরিট গুলা কি সেগুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত সাকিব আল হাসানের। যে পারফরমেন্স গুলো ছিল সেগুলা যাচাই বাছাই করবে সরকার। তো আমরা আসলে শুধু ক্রিকেটার সাকিবই চাচ্ছি, এবং সরকারকে আমরা যখন বোর্ড মিটিং হয় 24 তারিখে, বোর্ড মিটিং আমরা উত্থাপন করেছি সাকিবকে আমরা চাই, কিন্তু এখানে সরকারের যে বাধ্যবাধকতা আছে বা আমাদের যেটুকু আমরা লক আছে সেটা হচ্ছে সাকিবের আইনগত ইস্যুগুলি, তার রাজনৈতিক ভিশন নিয়ে সরকারের কি মতামত, সরকার কিভাবে তাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে। তো সেটা আলাপ করার এক পর্যায়ে আমরা বোর্ডে যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাকিবকে আমরা চাই, তখন আমরা আবার সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল সরকার পক্ষের সাথে কথা বলবেন। সাকিবের মামলাগুলো যদি সেরকম লঘু বা ওইরকম জোরালো কিছু না হয়, মামলাগুলি বা সাকিবের যে আইনগত জটিলতাগুলি যেন কাটিয়ে উঠতে পারে, তাকে দলে ফেরানোর চেষ্টা। আর সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে যে আমি বলতে চাই, এরকম যে বাংলাদেশে আসলে এমন অনেকেই রয়ে গেছেন, বিশেষ করে আমাদের ক্রিকেটে দুজন তারকা আছেন যিনি আমি নাম বলতে চাই না, কারণ ওরা অনেক সম্মানী প্লেয়ার এবং তারা বাংলাদেশের অধিনায়ক ছিলেন দুজনেই, এবং তারা আওয়ামী লীগের সাথে একজন হুইপ ছিলেন, আরেকজন তাকে 3 আগস্ট দেখাও গেছে, এবং তারও জন্মদিনের শুভেচ্ছা দেওয়া আছে। সে এখন বর্তমানে যারা ভবিষ্যতে হয়তো ক্ষমতায় আসবে তাদের সাথে ঘোরাফেরা করছে এবং এখানেও তাকে দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমি যদি শেষ পর্যন্ত এসে একটা জায়গায় আটকাই, যে আমাদের সেনসেশন যিনি শহীদ হলেন, শহীদ ওসমান শরীফ হাদি, তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে, এটা আমার মনে খুব পীড়া দেয়া এবং আবেগ জায়গায়। সেটা হচ্ছে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো সুতরাং সাকিব একটা ইনসাফের আশা করতেই পারে, এটাই আমার কথা। আহ, আসিফ ভাই, আমি বোধহয় আমার প্রশ্নটা আপনাকে আসলে ঠিক বুঝাতে পারি নাই। সাকিবের যে ক্রিকেটীয় অর্জন, সেই ক্রিকেটীয় অর্জন সবই তার ছিল। মাঝখানে উনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন নাই, সুতরাং তার অর্জনগুলি নতুন কোনো অর্জন না। সেই হিসাবে বিসিবি যে তাকে ক্রিকেটার হিসাবে বিবেচনা করে নাই এবং সেই যে না করছে, সেইটার জন্য সরকারের একজন উপদেষ্টা কৃতিত্ব নিছেন যে আমরা বলি নাই দেখে বিসিবি এটা পারে না। এখন বিসিবি যে হঠাৎ করে এটা পারলো, বিসিবি যে বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল, এটার কারণটা কি আসলে? সরকার কি সেটা আমি মিস কোনো করে গ্রিন গেছি। সিগন্যাল দিছে? না, ওরকম সিগন্যাল তো আমরা পাইনি। আমি প্রথমে বলেছি আমরা ক্রিকেটার সাকিব চাই। আর আপনি সাকিবের ব্যাপারে যে আগের যিনি ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু সাকিবকে ফেরানোর চেষ্টা করেছিলেন। সাকিব দুবাই পর্যন্ত এসেছিলেন, আমরা জানি এটা। তারপর তাকে আবার ফেরানো হয়েছে একটা আন্দোলনের কারণে, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, ছাত্ররা চাচ্ছিল না সে আসুক। বেসিক্যালি ওই ইস্যুটাকে প্রাধান্য দিতে গিয়ে সাকিব বাংলাদেশে আসেনি। তো সেটার থেকে বের হয়ে আমরা বলতে চাই না যে সাকিবকে এন্ট্রিতে সজীব ভুঁইয়া বাধা দিয়েছে। বেসিক্যালি তারও সিদ্ধান্ত ছিল সাকিব আসুক, কিন্তু একটা সমস্যা তৈরি হতে সাকিব আর আসতে পারেনি বাংলাদেশে। এটাই মিস করে গিয়েছিলাম। না, কিন্তু আসিফ ভাই, আপনি সোজা কথার মানুষ, আমি সোজা কথা বলি। বিসিবি তো, বিসিবির কোনো বোর্ড সবাই এই সিদ্ধান্ত নেয় নাই যে সাকিবকে তারা বিবেচনা করতেছে ক্রিকেটের জন্য। এর আগে করছে কি? না, এরা কিন্তু বোর্ড বিবেচনা না করলে তো সে দুবাই পর্যন্ত আসার কথা না, তাই না? সে দুবাই পর্যন্ত এসে ফেরত গিয়েছে। তো সুতরাং আমরা ওই ক্রিকেটার সাকিবকে চাচ্ছি। আপনি যেটা সোজা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে মামলার বিষয়, আসলে আমাদের কোনো সম্পৃক্ততা না নেই। না, আমি আমরা সোজা যেটা প্লেয়ার শুনতে সাকিবকে চাচ্ছি যে চেয়েছি। পরিবর্তনটা কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সইরা যাওয়ার পরে এইটা আসা সম্ভব হইলো, না, নাকি আসিফ এরকম কিছু না। আকবরের এরকম কিছু না। অন্তর্ভুক্তির কারণে এটা সম্ভব হইলো? মানে ব্যাপারটা কি না, এরকম? এটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সে বিবেচনা ছিল, আমরা তাকে আবার বিবেচনা নিয়ে এসেছি। ওই উল্লেখ করেছি তার রিটায়ার করার যে মানসিকতা, যে বাংলাদেশের মাঠে থেকে তার একটা আক্ষেপ, এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশের, ওখান থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের কথাবার্তা বলেছি সাকিব এখনো ফিট আছে, তো সেক্ষেত্রে সে বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারে, ওইটাই, আর কিছু না। আমি আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু কায়সার ভাইয়ের কাছে যাই। কায়সার ভাই, আমার নতুন কোনো Sure. প্রশ্ন নাই। আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে আসিফের ব্যাপারে যে বিসিবি বোর্ডের সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা কি আপনি কি মনে করেন একটা ক্রিকেটের বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি সরকারের উপদেষ্টা পরিবর্তন হয়েছে, সরকারের শেষ সময় আসছে, সরকার অন্যদিকে দৃষ্টি ফেরাতে চায়, কেউ কেউ বলছেন, আমার কথা না, সেই জন্য এই বিসিবিকে ব্যবহার করে সাকিব আল হাসানের নামটা ঢোকানো হয়েছে তড়িঘড়ি করে? কায়সার ভাই। আহ, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আমি সরকারের স্ট্যান্ডটা কি সেই প্রসঙ্গে একটু পরে আসি, তার আগে একটু জিনিস শুধু জানিয়ে রাখি। সেটি হলো যে একটু আগে আসিফ আসিফ আকবর যেভাবে বলছিলেন যে এর আগের যে ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন, ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি চেয়েছিলেন সাকিব যেন বাংলাদেশে এসে খেলুক। আমি একটু একদম নিজের দায়িত্ব নিয়ে বলতে চাই যে তিনি চাননি যে সাকিব বাংলাদেশে এসে খেলুন, কারণ তিনি চাননি বলেই কিন্তু সাকিব আসতে পারেননি। আর ব্যাখ্যায় যাচ্ছি একটু। কারণটা হলো
যে তিনি যে বললেন যে সাকিব দুবাইতে এসে ফেরত গিয়েছিলেন। তো দুবাইতে এসে সাকিব ফেরত গিয়েছিলেন কেন? কারণটা হলো যে তার বিরুদ্ধে ক্রিকেট স্টেডিয়াম পাড়ায় কিছু মব হয়েছিল, একটু মিছিল হয়েছিল, এবং সেই মিছিল বা যদি হয় বাড়তে থাকে তাহলে সেটা সরকার সামাল দিবে কিভাবে, এই চিন্তাটা করে সাকিবকে তখন তারা বলেছিলেন যে দেশে আসার মতো পরিস্থিতি নেই, অতএব তুমি এসো না। বাট আমার কথা হলো যে স্টেডিয়াম পাড়ায় সাকিবকে কেন্দ্র করে কিছু মিছিল হলে সেটার যদি নিরাপত্তা ক্রিকেট বোর্ড সাকিবকে দিতে না পারে, তাহলে তো আমার মনে হয় যে এই সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় যারা ছিল তারা তো কোনো ক্রিকেটারের নিরাপত্তাই দিতে অক্ষম। তো এই কারণে আমি মনে করি যে জাস্ট শুধুমাত্র যদি আপনি আমাকে স্ট্রেট বলতে বলেন তাহলে আমি সরাসরি বলবো যে সাকিবকে শুধুমাত্র রাজনৈতিক কারণেই, আপনার রাজনৈতিক বিষয়টাকে একটা ইস্যু করার কারণেই সাকিবকে বাংলাদেশে এসে খেলতে দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না আসিফ মাহমুদ ভুঁইয়া। এবং সর্বশেষ সাকিব যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে যে একটা শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই শুভেচ্ছা জানানোর কিছুদিন পরেই আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু সরাসরি যে প্রসঙ্গটা বলেছিলেন, আমি আপনাকে জাস্ট একটু তাকে কোট করে আমি পুরো জিনিসটা বললে আমার মনে হয় আমাদের আলোচনাটা একটু সুবিধা হবে আর কি। তিনি সেখানে বলেছিলেন যে, আমি জাস্ট একটু ঠিক করে রাখি, একটু এখানে আমার কাছে রয়েছে সেই জিনিসটা, আমার কাছেও আছে। রাইট, আমি বলি তাকে মানে সাকিবকে, তিনি বলছেন এটা 30 সেপ্টেম্বর 2024, রাইট, তাকে মানে সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবি কে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। তিনি 30 সেপ্টেম্বর যখন এই মন্তব্যটা করেছিলেন, তারপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার পক্ষে বিপক্ষে কোনো শব্দই কিন্তু উচ্চারণ করেনি। তার মানেটা হলো যখনই আপনি কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে নীরব থাকবেন, দ্যাট মিনস আপনি এটা মেনে নিচ্ছেন, এবং ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছিল বলেই সাকিব আল হাসান সেখানে আসতে পারেননি। অর্থাৎ একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তখন কিন্তু এই বোর্ডটা বাংলাদেশে ছিল না, খেলে এই বোর্ডটা ছিল না। আমি ব্যাখ্যা যাচ্ছি। আচ্ছা, বোর্ডের ব্যাখ্যা যাওয়ার আগে কাছার ভাই, আমি কি এইটা জানতে চাইতে পারি যে একজন ক্রীড়া উপদেষ্টা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের যেটা প্রধান উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার যে ক্যাবিনেট ছিল যেটাকে আমরা মন্ত্রী পরিষদ বলি, যে উপদেষ্টা পরিষদ, তারাও এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্তের সঙ্গে মিললেন, নাকি তাদের সিদ্ধান্তটা তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে চাপিয়ে দিয়েছিলেন? তখন আপনার কাছে কি মনে হয়? মানে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর সাকিব আল হাসানের খেলার ব্যাপারে কি মনোভাব ছিল তার? ডক্টর মোহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়ে প্রভাবিত হয়েছে? আমি তো তাই মনে করি। কারণটা হলো যে যখন সরকারের একটা উইং কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তটা যখন সরকারের সর্বোচ্চ মহল থেকে যদি সেটার প্রতিবাদ না আসে বা সেটার ব্যাপারে অন্য কোনো মন্তব্য না আসে, তার মানেটাই হলো যে সরকারের আগের উইংসটা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে সর্বোচ্চ উইংসের একটা সম্মতি রয়েছে। তো সেই হিসাবটা যদি আপনি মেলান, তাহলে আমি বলতেই পারি যে এটি সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত ছিল, যেটা শুধুমাত্র আসিফ মাহমুদ ভুঁইয়া সেটা জাস্ট একটু সরাসরি বলেছেন। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনা হবে। তো এই বিষয়ে একটা কথাই বলা যেতে পারে যে আগে ক্রিকেট বোর্ডের বুদ্ধি নাশ হয়েছিল, এবং ক্রিকেট বোর্ডের এখন বুদ্ধিটা বোধহয় একটু ফেরত এসেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে মাঝখানে কিন্তু যে সমস্যা হওয়ার কথা ছিল সেই সমস্যা কিন্তু হয়ে গিয়েছে। পেছনের 16 মাসে বাংলাদেশ সব মিলিয়ে 3 ফরম্যাটে 63টি ম্যাচ খেলেছে, এর মধ্যে 10টি টেস্ট, 17টি ওয়ানডে এবং 36টার মতো টি20 ম্যাচ খেলেছে। তো এই 63টা ম্যাচে যখন আপনি সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে পেরেছেন, তাহলে এখন এবং এই 63টা ম্যাচে বাংলাদেশের জয় পরাজয়ের হিসাবটা কিন্তু প্রায় সমানের মতোই রয়েছে। খুব যে বাজে কোনো কিছু করেছে তা কিন্তু না, এটি হলো একটি দিক। এবং এখন এসে কেন মনে হচ্ছে যে সাকিবকে, তার বয়স 39 ইয়ার্স হয়ে গেছে এবং 16 মাস তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে নেই, তাকে এনে আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনের তিনি যদি আরো 7-8 বছর খেলতে পারতেন তাহলে ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন যতখানি না সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের দলে ফিরিয়ে এনে বাংলাদেশ দলের পারফরমেন্সের ব্যাপারে চিন্তা করা হচ্ছে, তার চেয়ে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সাকিবকে বাদ দিয়ে এর আগে যে অন্যায় করেছিল সেই অন্যায়ের একটা প্রতিকার করার জন্য খুব সম্ভবত সাকিবকে এখন তারা এখানে সুযোগটা দিতে চাচ্ছে। আমি একটু প্লাস করি আপনার সাথে, সেটা হচ্ছে আমি আপনাকে গণমাধ্যমে রিটায়ার করার যে মানসিকতাটা, একটা সিরিজ খেলে সেটার কথা বলছিলাম আমি। তার গণমাধ্যমে তার প্রকাশে ইমোশনাল আমি একটু আসিফ ভাই একটা সেকেন্ড কাছে, আপনি যদি শেষটা বলতে, মানে আপনি শেষ করতেন, কারণ ওই যে গণমাধ্যমে সাকিবের সেই বাসনার কথা শুনে
বোর্ডের এটা মনে হয়েছে সেটা তিনি বলছেন। এটা না নিয়ে ওটা যদি আপনি না, বলে শেষ করতে এটা বলতেন। একটা প্লাস আর না কি। কিন্তু এটা কিন্তু plus। কিন্তু এই বাসনা তো সাকিব এই বাসনা তো সাকিব 2024-এর নভেম্বরে দিয়েছিলেন কানপুর টেস্টে যখন তিনি খেলেছিলেন। সেখানে তিনি খেলে বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান ঢাকার মিরপুরে। সেখানে তিনি বলেছিলেন এবং বিদেশের মাটিতে বসে তিনি বলেছিলেন সেই চাহিদার কথা তিনি জানিয়েছিলেন, তার ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন। এবং আমি মনে করি যে ক্রিকেটার বাংলাদেশকে এত লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে, যে ক্রিকেটার বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের কারণে আপনি তাকে তার এত বড় একটা ইচ্ছেরকে যদি বঞ্চিত করেন, তাহলে সেটা কখনো না কখনো আপনার আর আপনার ব্যাকফায়ার করবে, আর ব্যাকফায়ার করবেই। আর আমার মনে হয় যে আসিফ ভাই এটাতে বলতে চেয়েছেন যে মানে যা বলতে চেয়েছেন তা যদি একটু বলেন, আমার একটু কথা আছে এটা নিয়ে। আসিফ ভাই। আমি প্রথম থেকে বলছি সাকিবের যে ইমোশনটা, এটার সাথে আমাদেরও একটা দায়িত্ববোধ বোর্ডের, যে সাকিবকে একটা ভালো পূর্ণাঙ্গ সিরিজ খেলে রিটায়ার করানো। এবং সে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঠিক নাই, সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না, কিন্তু সারা বিশ্বের যত টুর্নামেন্ট গুলো আছে সেগুলো সে কিন্তু ঘুরে ঘুরে খেলছে এবং সে ফিট আছে এবং সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলে বেড়াচ্ছে, শুধুমাত্র এবার আইপিএল এ ছিল না। তো আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আমাদের এই একটা সাকিব আল হাসান অতীতে যে সার্ভিস দিয়েছে এবং তার রিটায়ারমেন্টের পরে সে ভবিষ্যতে কিন্তু তার যে কোয়ালিটি বা তার যে অভিজ্ঞতা বা তার যে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার যে দায়িত্ববোধ, সেটা আমার আমার মনে হয় যে একটা ভবিষ্যৎ আছে যেখানে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিতে পারবে, বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে, সেটা আমাদের মাথায় ছিল এখান থেকে। ওকে, আসিফ ভাই, আমি আহ, আমি 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 আপনার কাছে দুটো বিষয় আসলে একটু পরিষ্কার হতে চাই। এক হচ্ছে যে কায়সার ভাইয়ের শুধু বলাতেই না, কায়সার ভাই কিন্তু এটা লিখেছিলেন ডয়েচে ভেলেতে, আমি দেখতে পাচ্ছি 25 আগস্ট 2024, যেটাকে তিনি শিরোনাম ছিল ভুল রাজনীতির ভুল বার্তা, সাকিবের বিরুদ্ধে খুনের মামলা। এই শিরোনামে তিনি বলেছিলেন যে কেন সাকিব আল হাসানকে মানে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত বা বোর্ড যে নিশ্চুপ থাকা সেটি নিয়ে ওগুলি নিয়ে অনেক কথা বলেছিলেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, আবার যে সেই সিদ্ধান্ত পাল্টে একটা সিদ্ধান্ত নিল, এবং সরকারের মানে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই অবস্থানে থাকলে বিসিবি এই সিদ্ধান্ত নিত না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এতটা ধামাধরা একটা প্রতিষ্ঠানে পরিণত, এইটার জবাব হয়েছিল নাকি আছে কোনটা, না এটা কি আমি হয়েছিল নাকি বর্তমানে আমি 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 তো জানি না, আমার কাছে কেন মনে হয় আমি জানি না, কারণ ওই সময়কার সরকারকে ও ডিফাই করতে পারে না। আমি তো জানি না এখন আসিফ নজরুলই খুব ভালো করে চান কিনা যে বাংলাদেশের সাকিব আল হাসান ফিরে আসুক। কারণ আসিফ নজরুলের প্রফেসর আসিফ নজরুলের নিশ্চয়ই কোনো না কোনো দিকে এইটা মনে হয়েছে যে সাকিব আল হাসানকে ফিরে আসার ইস্যুটা সামনে আসলে তার অন্যান্য অনেক জিনিসগুলো আড়ালে পড়বে। এখানে আসিফ নজরুলের কোনো রকম হাতই নাই। এর আগে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের হাত ছিল, এখন আসিফ নজরুলের হাত নাই কেন? এটা এটা অন্য ইস্যু। আমরা বোর্ডে যেটা তুলেছি সেটা আমরা সরকারকে জানিয়েছি। এটার সাথে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বা ডক্টর আসিফ নজরুল কেউই সম্পৃক্ত নন এখানে, ঠিক আছে, কোনোভাবেই না। ঠিক আছে, আপনি যদি এটাই আমি যেটা বলছি এটাই, কারণ আমি সাকিবকে চেস করছি, আমি গত 1 মাস দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমি কথা বলছি সাকিবের সাথে। এবং পরবর্তীতে বোর্ডে যখন হয়, আমাদের একজন জ্যেষ্ঠ একজন ডাইরেক্টর প্রস্তাবটা করেন এবং আমরা সবাই ফিল করেছি হ্যাঁ সাকিবকে আমাদের একটা রিটায়ারমেন্টের জন্য, সম্বর্ধনার জন্য তাকে অন্তত একটা একটা কৃতজ্ঞতা বোধ থেকে হলো বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার যে ভূমিকা, সেটা তো রেসপেক্ট করতে হলো, সাকিবকে আমাদেরকে একটা ফেয়ারওয়েল জন্য ব্যবস্থা করতে হবে, এটাই। ওকে, আমি একজন আমাদের দর্শক, ওনার নাম বায়ার্ন মিউনিক 6347, জনাব বায়ার্ন মিউনিক 6347 বলছেন, একটা পলাতক এমপি তার অতীত কৃতকর্মের জবাব এদেশে নামার সাথে সাথে না দিলে বলতে হবে খালেদরা যেন ভবিষ্যতে কোনো এমপির টিটকারি নিয়ে না চিল্লায়, কারণ সাকিব জুলাইয়ে বলেছিল তার ভ্যাকেশন ভালো ভালো চলছে। হাওয়েভার আরেকজন, ওনার নাম রাকিব RKT3P, তিনি বলছেন যে ব্যক্তি একজন ফেসিস্টকে সমর্থন দিয়েছে, একজন ফেসিস্টের সহযোগীকে কোনোভাবে খেলতে দেওয়া উচিত হবে না সরকারের। সে শুধু একজন ব্যক্তি খেলোয়াড় না, সে আগে দেশের একজন বিনা ভোটের এমপি। আমার বিনা ভোটের এমপি তো আপনার মাশরাফি বিন মুর্তজা ছিল, নামটা বলতে চাই না, হুইপো ছিল এবং দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিল। তারপর আমরা যদি আরেকটু পিছন দিকে যাই, আমাদের আরেকজন ক্যাপ্টেন যিনি এখন বিভিন্ন বিএনপির বিভিন্ন লোকজনের সাথে ঘুরছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, 3 তারিখ তিনি যখন বাংলাদেশের লাশের বন্যা ছিল, জুলাই অভ্যুত্থান চলছিল, তখন তিনি গণভবনে গিয়েছেন। তো এগুলো তো কিন্তু ফ্যাসিস্টের লক্ষণ। আমি খেলোয়াড়দের কথা উল্লেখ না করে বলতে চাই
বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার কাছে শপথ নিয়েছেন সেই রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। ঠিক আছে, উনি এই রাষ্ট্রপতি কিন্তু জনাব শাহাবুদ্দিন, উনার নাম চুপ্পু বলেন। হাওয়েভার সেই মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন তাকে। মানে আমি যুক্তির কোনো মানে আগা এবং কোনো মাথা এগুলি আমি আসলে কোনোটাই খুঁজে পাই না। যাই হোক, আমি একটু পরের প্রসঙ্গে যেতে চাই আসিফ ভাই। মানে আমার এই প্রসঙ্গটা হচ্ছে ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য। মানে আপনি যে ক্রিকেটারের কথা বললেন সেই ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য, কারণ এই বক্তব্য পাবলিক খায়। এই অসৌজন্যমূলক বক্তব্যের অভিযোগ সামনে এনে প্রতিবাদে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তখন তাদের দাবি অনেকটাই মেনে নিয়েছিল বিসিবি। এখন আবার নাজমুল ইসলামকে সব দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বিসিবির কাছে ক্রিকেটারদের চেয়েও তিনি গুরুত্বপূর্ণ কেন? নাজমুল সাহেবের কথা যেমন মনে হয় ক্রিকেটারদের চেয়ে বোর্ড বেশি গুরুত্বপূর্ণ, না, প্রথমত বিসিবিও সেই চিন্তা দর্শন নিয়ে আগাচ্ছে কিনা? উনি যেটা বলেছেন সেটা ওনার নিজের দায়িত্ব নিয়ে বলেছেন, এবং ওটার এগেনস্ট বিসিবির যে শোকজ টাইপের, যেটা শোকজ বলবো না, কিছু একটা জবাব চাওয়ার একটা প্রক্রিয়া ছিল, সেই জবাবটা তিনি দিয়েছেন। দেওয়ার পরে বিসিবির আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বে যে বিসিবি আমাদের, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে নাজমুল সাহেবকে আবার তার জায়গায় ফিরে আনা হবে এবং হয়েছে। আর প্লেয়ারদের কথা যেটা বলেন সেটা হচ্ছে, আমরা যদি কোয়াবের কথা বলি, আমাদের প্লেয়ারদের একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে আমাদের প্লেয়ারদের ভবিষ্যৎ, তারা কোথায় খেলবে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চালিত হয়, সেখানকার কনস্টিটিউশন অনুযায়ী কাসাবে একটা ভালো বলতে পারেন আমার চেয়ে। আমার মনে হয় কোয়াবের বেসিক কথাবার্তা বলার সিস্টেম হচ্ছে তারা একটা লয়ার রাখবেন এবং লয়ার তাদের পক্ষ হয়ে কথা বলবেন। কিন্তু বিপিএল এর মতো একটা ম্যাচ বয়কট করা একজনের কথার জন্য, এবং এটা প্রায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, পাশাপাশি আবার পরদিন ফিরে এসে আবার কিন্তু তারা ক্ষমা চেয়ে ফিরে আসছে। তো এগুলো আসলে দুইটাই ক্রিকেটের জন্য ভালো না, অতি কথনও না, আবার আপনার ওই হঠাৎ করে বিপ্লবী হওয়া, এগুলোর মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। বোঝা যাচ্ছে যে অন্য একটা কিছু চলছে। আর আমরা নতুন বোর্ড হিসেবে আমরা আসলে এখন প্রথম থেকেই ঝামেলায় পড়ছে। আমাদের বিরুদ্ধে একজন বলছে বোর্ড বৈধ নয়, এই বোর্ড মানি না। তো যে কেউ বলতে পারে এটা, কারণ 25 জন ভোটের বাইরে যে 26 নম্বর ডাইরেক্টর সারা বাংলাদেশ, যে কেউ বলতে পারে। কিন্তু রেসপন্সিবল জায়গা থেকে বলার জন্য আমরা আমাদেরকে ডিফেন্ড করতে, আমাদেরকে বলতে হয়, সেজন্য আমরাও বলি। নাহলে হবে কি, বাংলাদেশের মানুষের তো ফেসবুক ফ্রিক, সোশ্যাল মিডিয়া ফ্রিক আছে, যদি আপনি জবাবটা না দেন তাহলে সত্যি মানে মিথ্যাটাও সত্যি হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে বলতে হয়, কিন্তু আমরা কাউকে ছোট করতে চাই না। আমি তাদেরকে শুরুতেই কথা বলেছি, আমাদের দুজনই বাংলাদেশের জন্য অপরিহার্য খেলোয়াড় ছিলেন, এবং তাদেরকে আমি যথেষ্ট স্নেহ করি। কিন্তু যখন আপনার ডিবেটে আসবে, ক্রমাগত আপনি আমাকে হ্যামারিং করবেন, ক্রমাগত আপনি আমাকে আঘাত করবেন, এবং ক্রমাগত আমিও তো ছোট হই, আপনি আমাকে বলতেই থাকবেন। তারপরে মুস্তাফিজ ইস্যুতে গিয়ে যেটা আমরা দেখলাম, যে আমাদের আত্মমর্যাদার পরে নিরাপত্তার ইস্যুটা আসলো, কিন্তু তাদের কাছে আসলে খেলাটাই মুখ্য। এবং বোর্ড গঠনের পরে তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মাদের কাছে শেল্টার প্রোটেকশন চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেইনস্টে। এগুলো ঠিক না। না, সেটা অন্য কথা। কিন্তু নাজমুল ইসলাম সাহেব বাংলাদেশের একজন ক্রিকেট অধিনায়ক সম্পর্কে যে কথা বলেছেন, মানে সেই কথা বলার পরে তার কোনো শাস্তি হবে না, এটা কি করে হয়? না, উনি সেই কথা কোথায় বলেছেন? উনি অনলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওনার একটা গ্রুপ, সেখানে 60টা কমেন্ট 16টা লাইক ছিল, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিউজটাকে বড় করা হয়েছে। এবং তিনি গত কয়েকদিন আগে বলেছেন, তার সাথে দেখা হলে অবশ্যই আমার বক্তব্যের জন্য আমি সরি চেয়ে নিব। উনি ব্যাপারটা নর্মালাইজ করে ফেলছেন, এবং উনি মানুষটা এমনই আসলে, হয়তো উনি বলে ফেলেছেন ব্যক্তিগত, এবং উনি প্রস্তুত আছেন ন্যাশনাল মিডিয়াতে। তিনি বলেছেন যখন তার সাথে দেখা হবে অবশ্যই আমি তাকে সরি বলে নিব। তারপরে যদি ঘটনা বাড়তে চান, ভারতীয় দালাল বা ভারতীয় দালাল প্রসঙ্গে, মানে এগুলি তো খুব সুচিন্তিত কথা বলে মনে হয়। মানে না, এটা তো ওনার পার্সোনাল ওয়ালে দিয়েছেন, যেখানে বললাম না, পার্সোনাল ওয়াল সোশ্যাল মিডিয়াতে, আসিফ ভাই পার্সোনাল ইডেন, এটা অনলি করা ছিল, ফ্যামিলি ফ্রেন্ডস অনলি করা ছিল, এটাকে আপনি বুঝতে হবে। সেখানে স্ক্রিনশট নিয়ে আসছে, শুধু স্ক্রিনশটটা নেওয়ার পরে ঘটনাগুলো ঘটেছে। বাট এটা নিয়ে তিনি অনুতপ্ত, তিনি বলেছেন এটা নিয়ে তিনি অনুতপ্ত, এটা তার বলা ঠিক হয়নি। তিনি কয়েকবারই বিভিন্ন টিভি চ্যানেলে বলেছেন তিনি এটা। আমি একটু কাছার ভাইয়ের কাছে যেতে চাই, যে কাছার ভাই, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফিরিয়ে এনে আবার সব দায়িত্বে আবার বসিয়েছে বিসিবি। তার পদত্যাগ দাবি করা ক্রিকেটারও এখন নীরব হয়ে গেছেন, ক্রিকেটারদের সংগঠন কোয়াবো যেন বিষয়টি মেনে নিয়েছে। এই সম্পর্কে আপনার পর্যবেক্ষণ আমরা একটু জানতে চাইবো। যে
মানে আপনি কি মনে করেন? খালেদ ভাই, আমি আপনার এই উত্তরের আগে আরেকটু সাকিব আল হাসান সম্পর্কে একটু যোগ করতে চাই। সেটি হলো যে সাকিব আল হাসানকে যে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় তিনি ভ্যাকেশনে ছিলেন এবং তিনি যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি সে সময় ক্রিকেট খেলছিলেন, কিন্তু তার জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, জুলাই আন্দোলনকে তিনি ওন করেননি, বা জুলাই আন্দোলনের সময় তিনি একটু অন্যভাবে হয়তো একটু ঠাট্টা মশকরাই করেছিলেন বা ট্রল করেছিলেন। কিন্তু আপনার মনে থাকার কথা যে সাকিব আল হাসান কিন্তু তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা বা আপনি বর্তমান তার ক্রীড়া প্রশাসন চেয়েছিল বলেই সাকিব আল হাসান কিন্তু একটা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা তার সমর্থনে নয়, জুলাই আন্দোলনকে সমর্থনে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি আমি সেই সময় কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের জন্যও কিন্তু দুঃখ প্রকাশ করছি, এবং আমি জুলাই আন্দোলনের যে শিশুরা বা যে যারা মারা গিয়েছে তাদের সবার প্রতি আমার সহমর্মিতা রয়েছে, এবং যারা আহত রয়েছেন তাদের প্রতিও আমার কিন্তু সহমর্মিতা বা সমব্যথী আমি। বাট অর্থাৎ তিনি কিন্তু জুলাই আন্দোলনের সমর্থনে এই কথাটা বলেছিলেন। কেন বলেছিলেন এবং স্ট্যাটাস দিয়েছিলেন নিজে, কেন বলেছিলেন তার কারণটা হলো যে তিনি যে কোনো মূল্যেই বাংলাদেশে এসে একটা ক্রিকেট ম্যাচ খেলতে চেয়েছিলেন, যে ম্যাচ খেললে তার হয়তো আপনি রিটায়ারমেন্টে তিনি চলে যেতে পারতেন, এই জিনিসটা। কিন্তু তারপরও সরকার তার এই আপনার আবেদনটা গ্রহণ করেনি। তার অন্যতম কারণটা হলো যে সরকার এখানে পুরোপুরি একটা তাকে প্রতিপক্ষ হিসেবে কাউন্ট করেছিল। যদি কোনো কারণে সাকিব আল হাসান এখানে এসে খেলে যান তাহলে এটা খুব স্পষ্টতভাবে প্রমাণিত হয়ে যাবে যে পতিত গভর্নমেন্টের একজন এমপি এসে এখানে মাঠে খেলে চলে গিয়েছেন, এবং সরকার এক্ষেত্রে তাকে কোনো বাধা দিতে পারেনি এবং সরকার এক অর্থে পরাজিত হয়েছে। জাস্ট এই টেন্ডেন্সিটা ছিল বলেই আমি মনে করি যে সাকিব আল হাসানের বিষয় ক্রিকেট সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেউ কিন্তু আপনার সাকিব আল হাসান এখানে এসে খেলুন সেই বিষয়টা আর চাননি, এবং সেই বিষয়টা কিনে সামনে আর লিঙ্গার টিঙ্কি করেননি। আর সাকিব আল হাসানের মানে সঙ্গী সাথী হিসেবে যাদেরকে বলা হচ্ছে যে সাকিব আল হাসান নির্বাচন করেছিলেন বলেই তাকে আপনার বর্তমান সরকার তাকে খেলতে দেওয়ার সুযোগটুকু দেয়নি, সেটা যদি আপনি বলেন তাহলে আমি তো বলবো যে বর্তমান বোর্ডে এমন অনেক পরিচালক রয়েছেন যারা সাকিব আল হাসানের নির্বাচনের ক্যাম্পেইন করেছিলেন, তাহলে তাদেরকে আপনি কি বলবেন এখন? এবং আপনি যদি চান তাহলে আমি কারো নাম স্পষ্ট করতে চাচ্ছি না, কিন্তু এটা সবাই জানে যে কারা ছিলেন সে সময় এবং কি করেছিলেন। সো আমার মনে হয় যে যদি আপনি জেনারেলাইজ করেন, এগুলি আপনারা লেখালেখি হ্যাঁ, অনেকবার করছেন, কিন্তু রাইট, কিন্তু আমাদের একজন মানে মানে আমাদের একজন দর্শকের কথা আমি একটু আপনাকে একটু মনে করে দিতে চাই যে আসিফ আকবর, উনি আসিফ আকবরকে উদ্দেশ্য করে লিখছেন, ওনার নাম আলামিন দেব। আসিফ আকবর, আপনি কি শিওর সাকিবকে আপনি সিকিউরিটি দিতে পারবেন? যদি শিওর হন তাহলে সাকিব আল হাসানকে আনিয়েন, কারণ দেশে তো এখন মব চলে, সাকিব আমাদের সম্পদ, প্লিজ খালেদ ভাই আস্ক হিম। আমি আসিফ ভাইকে এটা জিজ্ঞেস করব, আমি একটু কায়সার ভাইকে জিজ্ঞেস করি যে কায়সার ভাই, এগুলি তো আসলে খুবই কথার কথা, মানে রাষ্ট্রপতি থাকলেন শেখ হাসিনা নিয়োজিত লোক, সেনাপ্রধান থাকলেন শেখ হাসিনা নিয়োজিত লোক, সরকারের সেক্রেটারিদের মধ্যে 10% বা 12% বাদে বাকি সবাই থাকলেন, ওই গোয়েন্দা সংস্থায় থাকলেন, সেনাবাহিনীর মেজর জেনারেলরা থাকলেন, ব্রিগেডিয়ার জেনারেল থাকলেন, লেফটেন্যান্ট জেনারেল থাকলেন, শুধু সাকিব আল হাসান এসে খেলতে পারবে না। মানে এগুলি তো হচ্ছে যে মানে আমি জানি না মানে এগুলি কি রকম কথাবার্তা। আপনি কাছে একটু যদি বলেন যে এই সরকারে কি আসলে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার জায়গাটা আছে কিনা, আর আপনি যদি নাজমুল ইসলামের সম্পর্কে একটু শেষ করেন, আমরা একটু আসিফ ভাইকেও জানতে চাই। আচ্ছা, যে কথাটি বলেন আপনি সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সাকিব আল হাসানকে আমি সেটাই বিশ্বাস করি, একটা সরকার যদি চাইতো তাহলে অবশ্যই সাকিব আল হাসান কেন, যে কোন আপনি একটা পুরো ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে পারেন, তাহলে একজন ক্রিকেটারকে কেন নিরাপত্তা দিতে পারবেন না? বিষয়টা হলো যে আপনি চান কিনা, এবং এই সরকার চায়নি বলেই কিন্তু সাকিব আল হাসান এখানে এসে খেলেননি এবং খেলার সুযোগটুকু পাননি। বাট এখন ক্রিকেট বোর্ড কেন চাইছে সেটা আমি ঠিক এখন পর্যন্ত সেই বিষয়ে ক্লিয়ার না। যেটি বললাম যে খুব সম্ভবত তাদের বুদ্ধি নাশ হয়েছিল এবং সেই বুদ্ধি নাশটা এখন তারা আবার খুব সম্ভবত একটা হুঁশে ফিরেছে। আর আমি একটু আগে যে আসিফ ভাইকে ধরে নিলাম হুঁশে ফিরে, প্রশ্ন থ্যাংক ইউ। করেছেন, হ্যাঁ না আসিফ ভাই, একটু আগে আলামিন দেব নামে একজন যে আসিফ ভাইকে যে প্রশ্ন করেছেন, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটি হলো যে খুব বেশি দিন আগের কথা না, আমি জাস্ট 15 নভেম্বরের কথা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি আসিফ ভাইকে। আসিফ ভাই সাকিব আল হাসান সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, আমার কাছে সেই মন্তব্যটাকে লেখা রয়েছে, আমি জাস্ট একটু পড়ে শোনাই সেটা। আসিফ আকবর বলেছিলেন, সাকিব যদি অনুশোচনাহীন থাকে তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইবো না সাকিব খেলুক। এটা বেশি দিন আগে না, 15 নভেম্বর সাকিব সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। নভেম্বর পর ডিসেম্বর এবং এটা জানুয়ারি শেষ হয়ে গিয়ে ফেব্রুয়ারি চলছে। তো এই 2.5 মাসের মধ্যে সাকিব আল হাসান কখন, কোথায়, কিভাবে জুলাই বিপ্লব নিয়ে অনুশোচনাহীন থেকেছেন বা কোনো কথা বলেছেন,
আমরা কিন্তু সাংবাদিক হিসাবে সেটা কখনো জানি না বা টের পাইনি। সো এই কারণে আমার মনে হয় যে সাকিব সম্পর্কে এই যে প্রশ্নটা আমি করলাম, এটা আসিফ ভাই হয়তো উত্তরটা দিতে পারবেন তার যখন কথার সেগমেন্টটা জি আসবে সেই সময়টায়। জি। আর ফিরি আমি আপনার কথায়, যিনি নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম সম্পর্কে বলছিলেন, নাজমুল ইসলাম যেটা বলেছেন সেটা আমি বলবো যে এটা একটা চরম অশোভন এবং একটা অভদ্র আচরণ তিনি করেছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি আপনার পার্সোনাল দেয়ালে কি লিখলেন সেটা কাউন্ট হবে না। কারণটা হলো যে আপনি আমাকেই যদি জিজ্ঞেস করেন যে আমি এই যে আপনার অনুষ্ঠানে বসে এখন কথা বলছি একজন সাংবাদিক হিসাবে, কিন্তু আমি যদি এখানে উল্টো পাল্টা কোনো কথা বলি এবং বলি যে না আমি এই কথাটা সাংবাদিক হিসাবে বলি নাই, আমি এটা আমি রোকসানা কায়সার আমার লাইফ পার্টনার, আমি সেই হিসাবে এই কথাটি বলেছি বা তার সঙ্গী হিসাবে এই কথাটি বলেছি, তো সেটা কি কাউন্টেবল হবে? সেটা কি লজিক থাকবে কোনোদিন? কখনোই থাকবে না। একজন ক্রিকেট বোর্ডের পরিচালক যখন সেই ক্রিকেট নিয়ে কোনো কথা বলবেন বা ক্রিকেটার নিয়ে কথা বলবেন, তখন সেটা কিন্তু কাউন্টেবল হবে যে তিনি সেই পদাধিকারী রয়েছেন বলেই সেই কথাটুকু তিনি বলতে পারছেন। সো এটা জানার কোনো মানে এটার জন্য কোনো লজিক নেই যে তিনি তার পার্সোনাল ওয়ালে বলেছিলেন কি তার আপনার অফিসিয়াল ওয়ালে বলেছিলেন। ইট ডাজ নট কাউন্ট। কাউন্ট হবে যে তার পরিচয়টা কি এবং তিনি এটা ক্রিকেট নিয়ে ওনারই কথা বলেছেন, বক্তব্য। ক্রিকেটের বাইরে তো বলেননি। ওকে। তিনি সাকিবকে নিয়ে কথা আমার বলেছিলেন, মনে হয় কাসের তিনি ভাই আপনার তামিমকে নিয়ে কথা বলেছিলেন। আমার মনে হয় কাসের ভাই আপনার বক্তব্য পরিষ্কার। Right. আমি একটু আসিফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসিফ ভাই একটা প্রশ্ন কাসের ভাই তুলেছিলেন, আমি অরিজিনাল প্রশ্ন যাওয়ার আগে, যে আপনি আসলে 15 নভেম্বর একটি মন্তব্য করেছিলেন, তারপরে মানে আপনার পরিবর্তন বা এই ব্যাপারে আপনি। আচ্ছা, এখন হচ্ছে আমরা 15 নভেম্বরের রেফারেন্সের আগে কায়সার ভাই একটা সুন্দর রেফারেন্স দিলেন। সে লিখিতভাবে তার ফেসবুক স্ট্যাটাসে জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই শহীদ বা জুলাই নিয়ে তার একটা মন্তব্য প্রকাশ করেছিল সাকিবের ওয়ালে। তো এটা কায়সার ভাই বললেন, আমি তো জানতাম না বা ভুলে গেছি বা এখন মনে নেই। আর ওটা আমি যেটা বলি অনুসূচনার ইস্যুটা, লাস্ট যখন আমি সাকিবের সাথে কথা বলি সম্ভবত তখন আমি আমেরিকায় ছিলাম, আমেরিকাতে আপনিও ছিলেন, তখন ওর সাথে আমার কথা হইলো। আমি তাকে বললাম যে তুমি এমন একটা ব্যবস্থা করো, এমন ভাবে আসতে হবে তোমাকে যেন মানুষ গ্রহণ করে, এবার প্লিজ তুমি এই জুলাই ইস্যুটাকে মাথায় রাখতে হবে, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। আর আমরা যারা ক্রিকেটটাকে ভালোবেসে এবং বোর্ডে তার নাম উত্থাপন করার মূল রিজন হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা যদি একটা বিষয় আমরা পেঁচিয়ে ফেলছি, সেটা হচ্ছে আইসিসি, বিসিবি এবং বিসিসিআই এটা কিন্তু স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের কিন্তু নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই। যেমন বাংলাদেশ টিম কেন যায়নি, আইসিসি নিরাপত্তা দিবে না, দিবে ভারত সরকার বা বাংলাদেশ সরকার কিংবা আইসিসি একটা সংস্থা। তো যদি আমরা সংস্থার উপর নিরাপত্তা আশা করি তাহলে তো সেটা হয় না। আমরা দেশের কাছ থেকে নিরাপত্তা চাইবো। সাকিব যদি আসে অবশ্যই সরকারের দ্বারা সমাধান হওয়ার পরে সে দেশে আসবে। ওই মামলা বা কি আছে সেগুলো, সেটা বিসিবির ইস্যু না। কিন্তু বিসিবি তাকে অ্যাজ এ প্লেয়ার ডেকেছে, বাকিটা সিদ্ধান্ত সরকারের। যেটা হয়েছিল আপনার আমাদের ইন্ডিয়ায় খেলতে না যাওয়ার ইস্যুতে, আমরা বলেছি আমাদের নিরাপত্তা সংকট, তখন সরকারের 4টা মন্ত্রণালয় একসাথে একযোগেই বলেছে, একই হারমোনিতে বলেছে যে আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা ইন্ডিয়াতে নিরাপদ না, এজন্য আমরা যাচ্ছি না। কারণ আমরা যদি বিসিবি চাই ইন্ডিয়াতে খেলতে যেতে, সেটা আমাদের পক্ষে সম্ভব না। এটা জিও লাগে আমরা বাইরে যাওয়ার জন্য প্লেয়ারদের, তো সেটা তো গভর্নমেন্ট দিব, সেটা তো আমাদের বিসিবি দেওয়ার এখতিয়ার নেই। আমি সেটাই বলছিলাম। ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে কি বলে বা আমাদের গভর্নমেন্টের যে কিরা উপদেষ্টা সেটাই আছেন দেখার উনি বিষয়। কি বলেন সেটা একটু দেখা যাক। আসিফ ভাই আপনার একটা না, বক্তব্য আমার মনে হয় আমার একটা কথা বলি, সেটি হলো জি। যে আমার মনে হয় যে এই সরকার সাকিব আল হাসান সম্পর্কে আর কোনো নতুন করে বক্তব্য দেওয়ার সময়টুকু তাদের সামনে নেই। কারণটা হলো যে 12 হ্যাঁ, এইসবের ব্যাপার আরেকটা সরকার ফেব্রুয়ারি আসবে, আমরা প্রপোজ দিয়ে রাখলাম। সেটাই সেই সরকার আসলে সেই সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা সেই নতুন সরকারের উপর নির্ভর করবে। তবে আমার মনে হয় যে সাকিব আল হাসান সম্পর্কে নতুন করে এই সরকার কোনো সিদ্ধান্ত দিবে, অন্তত সাংবাদিক হিসেবে সেটা আমি বিশ্বাস করি না। আসিফ ভাই আপনার একটা কথা খুব আলোচিত হয়েছিল যে আপনি বলেছিলেন একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। এটা কি কথার কথা নাকি মানে বিশ্বকাপ আসলে আপনি কিশোরদের নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটের দিনে কাজ করেন, আপনি জানেন বা কাজ করেছেন একজন কিশোর একজন তরুণের যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন এরকম করে ভেঙে যায়, তো সেইটার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে কিনা আমাদের ক্রিকেটের উপরে। এটার সাথে পাশাপাশি আমি প্রশ্নটা যেটা করতে চাই যে বিশ্বকাপে বাংলাদেশের দাবিটা ছিল যেহেতু তোমরা একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছো না বলে তাকে খেলতে দেও নাই, তো আমাদের পুরো টিমের নিরাপত্তা কেমনে দিবা, অন্য দেশে খেলার দাবি করতেছিল। কিন্তু যখন এটা নিয়ে ভোটাভুটি হলো আমাদের প্লেয়ার খালিদ ভাই, আমি প্লাস করি আপনার সাথে, শুধু খেলোয়াড়দের একটা কথা ছিল, হোটেল বন্ধ থাকতো, খেলতো, আমাদের জার্নালিস্টরা যাবে, একটা বিরাট সবারই, হ্যাঁ, কিন্তু দর্শকের ভিসার ইস্যু আছে, এইটা কায়সার ভাই তো অ্যাক্রেডিটেশন পায় নাই, এইটা কায়সার ভাইকে অনুমতি দেওয়া হয় নাই।
এইটা যাওয়ার জন্য, তাই না? এইটা নিয়ে যখন ভোটাভুটি চলতেছিল তখন পাকিস্তান ছাড়া আর কোনো দেশে বাংলাদেশ পাশে পায় নাই। তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি যথেষ্ট পরিমাণে কূটনীতি না করেই এই ব্যাপারটার মধ্যে লাগছিল? কি মনে হয় আপনার? না, আমি এটা ঠিক মনে করি না। আপনার যদি আমাদের ইতিহাস দেখি তাহলে কাসার ভাই আরো ডিটেল বলতে হবে যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়ে যায়নি, বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যায়নি, এরকম এক্সাম্পল আছে ভেন্যু চেঞ্জের। চেঞ্জ করা নতুন না, এটা উদাহরণ নতুন না। আর আমি যেটা আপনি পয়েন্টে আসছিলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিছু হয় না, যেখানে একটা প্রথম দাঁড়ালো আত্মমর্যাদার প্রশ্ন, সেখান থেকে আমরা বেরোয় গেলাম, বেরোয় আমরা ভেন্যু চেঞ্জ, আমরা খেলতে প্রস্তুত, কালকে ডাকলে কালকে আমরা শ্রীলঙ্কা খেলবো। কিন্তু গভর্নমেন্টের যে G2G আলাপ থাকে, সেখানে গভর্নমেন্ট আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা বলেছে যে আমরা সেখানে নিরাপদ না। তো সেটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার বেরোতে আমরা যাবো না। আর আপনার যেই আপনি বলছিলেন যে বিসিবি স্বায়ত্তশাসিত, এটা কিন্তু আসলে গাড়ির আগে ঘোড়া যুদ্ধ হয়েছে। কারণ আমাদের সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল তিনি কিন্তু আগেই বলেছিলেন যে আমরা যাব না। বিসিবি আলোচনা করছে হচ্ছে পরে, মানে ওইটা হচ্ছে উত্তর আগে লিখে ফল মেলানো হয়েছে, বিসিবি আলোচনা করছে পরে। সেটা হচ্ছে আসলে ওনার ব্যক্তিগত মতামত। আমরা বিসিবি বোর্ড থেকে যেটা বলছি স্পেসিফিক করা, আপনি একটু যেটা বললেন, ডাইরেক্টর যখন কথা বলে, আমি এজ লেভেল নিয়ে কাজ করি, যে লেভেল নিয়ে কাজ করি, মিটিং এ তো সবাই থাকে, তো তাদের কথাবার্তা তো আমি শুনি বা আমাদেরও অপিনিয়ন আমরা দেই। তো সেই কথাগুলি শুনে বলে আমরা বাইরে গিয়ে প্রেস কনফারেন্স বা প্রেসে কথাগুলি বলি, নিশ্চয় একটা সিদ্ধান্ত নিয়ে বা মতামত পেয়ে আমরা বলি। তো সেই হিসাবে কথাটা বললাম যে আমাদের সাকিব আল হাসানের খেলা কিংবা এই ভারতে না যাওয়া। আর আপনি যেটা প্রশ্ন স্কিপ করে, মানে উত্তরটা স্কিপ হয়ে গেল একটু, যে একটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলবে, একটা প্লেয়ারের নতুন এসছে, তার একটা অনেক সারা জীবনের স্বপ্ন, সে বাংলাদেশ টিমে খেলবে, এটা আমাদের জন্য খুব পীড়া দেয়। কিন্তু আপনি যখন নিরাপত্তা দিতে পারবেন না, যদি একটা ঘটনা ঘটেছে, আপনি খালিদ মহিউদ্দিনকে এখন দায়িত্ব নিতে পারবেন যে হ্যাঁ একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কয়দিন ক্ষমতা থাকবে, বেশি দিন না, তারা নির্বাচন দিয়ে চলে যাবে। তো এই সময় ওই দেশে একটা নির্বাচন, এই দেশে একটা নির্বাচন, ভাইটাল একটা মোমেন্ট। তো সেক্ষেত্রে সরকার ভালো বলতে পারবে এই বিষয়টা, কিন্তু আমার মনে হচ্ছে নিরাপত্তা ইস্যুটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে। কায়সার ভাই, আমি একটু আপনার কাছে আসি এই প্রসঙ্গে, যে বাংলাদেশ কি আসলে ক্রিকেট কূটনীতিটা পুরোপুরি শুরু না করে, মানে শুরু আমি বলবো না, ক্রিকেট কূটনীতির একটা জায়গায় না পৌঁছে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল? এটা কি সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে গিলতে হয়েছিল, নাকি বিসিবি একটা পপুলিস্ট সিদ্ধান্ত নিল, নাকি ঠিক সিদ্ধান্তই নিয়েছে? দেখুন, যে কায়দায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দিয়েছিল ভারত, আমি মনে করি যে সেই সময় বাংলাদেশ সরকার যে স্ট্যান্ডটা নিয়েছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ডটা নিয়েছিল, দ্যাট ইজ পারফেক্ট। কারণটা হলো যে আপনাকে সেই সময় যদি আপনি সেই স্ট্যান্ড না নেন, তাহলে ধরেন আপনি একটা দেশের আত্মমর্যাদা এবং একটা দেশের আত্মস্বীকৃতি নিয়ে অনেক বড় ধরনের একটা প্রশ্নের সম্মুখীন আমরা কিন্তু হতে পারতাম। কিন্তু আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হলো যে আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবেন, আপনি অবশ্যই বিপ্লবী হবেন, কিন্তু মনে রাখতে হবে যে দিন শেষে আপনি ম্যাচটা কোট আনকোট আপনি ম্যাচটা জিততে পারছেন কিনা, বা আপনি আপনার দাবিটা, যে দাবিটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত হলো কিনা। যদি আপনি সেই দাবিটা আপনার প্রতিষ্ঠিত না হয়, তাহলে এর আগে আপনি যতই কথা বলেন না কেন, যতই কথার লড়াই আপনি জিতুন না কেন, যতই বিপ্লবী চেতনা আপনি দেখান না কেন, আমার মনে হয় যে দিন শেষে রেজাল্টটা কিন্তু শূন্য। এ কারণে আমি একটা জিনিস সবসময়, আমি নিজে কিন্তু বারবার বলে এসেছি যে যে প্রক্রিয়া, যে সিচুয়েশন তৈরি হয়েছিল, তাতে ভারতের মাটিতে গিয়ে ক্রিকেট খেলার মতো পরিস্থিতি বা নিরাপত্তা বাংলাদেশ দলের নেই। কিন্তু অপশনগুলো কি হওয়া উচিত ছিল, সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাদ বাকি যারা বোর্ড রয়েছে সেই বোর্ডগুলোর সাথে যদি আপনার বোর্ড টু বোর্ড আলোচনা করতে পারেন। আমি এই প্লাস করি আপনার সাথে, আপনি যদি সুন্দর তথ্যভিত্তিক কথা বলবেন সেটা প্লাস করি। আমরা যখন ওদেরকে মেইল দিই আইসিসি কে, আমরা তো আইসিসি কে বলবো, তাই না? আপনি দেখেন আমরা কবে মেইল দিয়েছি এবং তারা উত্তরটা কবে দিয়েছে। উল্টা দিকে পাকিস্তান শুধুমাত্র বলেছে খেলবো না, এবং তাদের মেলগুলো কত দ্রুত গিয়েছে। এবার আপনি গুছিয়ে বলেন কথাটা সুন্দর মতো, ভালো লাগবে। না, সেটা রয়েছে, আপনি আইসিসি কে তো অবশ্যই মেইল দিবেন এবং আইসিসির সাথেই যোগাযোগটা রাখতে হবে। কিন্তু যেহেতু সমস্যাটা তৈরি হয়েছে ভারতে এবং ভারতের মাটিতে, সো এখানে বিসিসিআই কে আপনি উপেক্ষা করে আমার মনে হয় না যে এই সমস্যার সমাধান বাংলাদেশ করতে পারতো। এই কারণে বিসিসিআই যখন কথা বলছে না আপনার সাথে, সমস্যাটা তারা তৈরি করেছে এবং সমস্যার কেন্দ্রবিন্দুতে আপনি রয়েছেন। তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বিসিসিআই এর কাছ থেকে হয়তো একটু কথাবার্তা বলা উচিত ছিল। টুর্নামেন্টটা তো আইসিসির, বিসিসিআই এর সাথে কথা বলার মানে টুর্নামেন্টটা কি থাকে এখানে? টুর্নামেন্ট আইসিসির, কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে তো ভারতে, ভারত সহ আয়োজক এই দেশের। কোন সেটা ভারত কথা বলবে, কিন্তু কাছে ভাই আমরা আসলে যদি একটু স্পেসিফিক ডাকছেন আপনি, জি, আপনি হোস্ট কান্ট্রি, আপনার তো বিনয়ী হওয়া উচিত। আপনি তো
আমাদেরকে সেটা দিচ্ছেন না, ওটা বুঝাচ্ছেন যে আপনার আসলাম না, না আসলে অন্য দল চলে আসবে, না মেইলের উত্তর দিচ্ছেন না, আবার পাকিস্তান একটা হুমকি দিল, ওখানে আবার না কুইক মেল ঠিক চলে আছে, যাচ্ছে। কিন্তু এগুলো তো কেমন না জিনিসটা। সেই ক্ষেত্রে কি কাসের ভাই আপনি যদি একটু আরেকটু বলেন যে সেই ক্ষেত্রে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য যারা আইসিসির সদস্য রাষ্ট্র আছেন, মানে যারা ভোট দিচ্ছেন, তাদের সাথে যোগাযোগটা বা তাদেরকে কনভিন্স করার যে কথাটা আপনি বলতেছেন যে আসলে মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে, সেই একই নিরাপত্তার খাতিরে ভারতে আসলে কোনো স্টারই পথ চলার কথা না, মানে কোনো স্টারদেরই পথ চলার কথা না, শুধু মুস্তাফিজ, এবং সেইটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো সবই ঠিক আছে, কিন্তু আমার কথা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সুযোগ ছিল কিনা অন্যান্য ক্রিকেট বোর্ডেরকে এই কথাগুলি বুঝায় বলা, বা এইটার সাথে এইটাতে তারা ব্যর্থ এটা হয়েছে। কাইসার বলতে পারবেন না, যেদিন হ্যাঁ আমরা মিটিংটা হয় আইসিসির ফাইনাল, কাইসার ব্যাটাজ বলতে পারবেন না এই কারণে, যখন তারা অন ফোনে কথাবার্তা হচ্ছিল তখনই তারা একটা ভোটাভুটি কল তাৎক্ষণিকভাবে করে বসে, যেটা আমরা চাচ্ছিলাম না। এবং ভোটটা তারা এক ধরনের তাদের মতো করে ভোটটা করেছে, যেখানে ক্রিকেট কূটনীতির কোনো সুযোগ ছিল না আসলে, আমরা আইসিসি কে চেস করছিলাম। এর মধ্যে তারা ওখানকার সিঙ্গাপুরের যারা আছেন বিভিন্ন কাইসার আরো ডিটেল বলতে পারবে, তারা সবাই মিলে ভোটাভুটির আয়োজনটা করে ফেলে। এই ভোটাভুটির আয়োজনটা একটা আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা চাইওনি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ভোটাভুটিটা। তারপর আমরা যেটা সিদ্ধান্ত নিলাম, আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি, এবং আমরা আইসিসি বিরুদ্ধে কোনো আরবিট্রেশনও যাচ্ছি না, অর্থাৎ আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি, এটুকু পর্যন্ত আমরা না, আছি আর কিন্তু কি। কিন্তু কিন্তু আসিফ ভাই আচ্ছা বাংলাদেশের, আচ্ছা কায়সার ভাই বলুক, তারপর আমি 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 শুধু প্রশ্নটা না দুই পাশের প্রশ্নটা দিয়ে রাখবো কিনা। আচ্ছা কায়সার ভাই বলেন। না, আমার আমার মনে হলো যে ধরুন আপনি সমস্যাটা তৈরি হয়েছিল কবে, 3 জানুয়ারি। মানে মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে তারা অবৈধ মানে অন্যায় একটা আচরণ দেখিয়ে বের করে দিয়েছিল, সেই সমস্যাটা তৈরি হয়েছিল খুব সম্ভবত 2 বা 3 জানুয়ারি। এবং আইসিসির বৈঠকটা হয়েছে, যে বৈঠকে এই পুরো ভোটাভুটিটার কথা যেটা আসিফ আকবর বলছেন, সেটা খুব সম্ভবত হয়েছে 20 অথবা 21 জানুয়ারি। তো আমার কথা হলো যে মাঝখানের এই যে 17-18 দিন সময়, এই 17-18 দিন সময় এই ক্রিকেট কূটনীতিতে জেতার জন্য আপনার যথেষ্ট চেষ্টা ছিল কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। আমি না, একটু যোগ কূটনীতি করি যাবেই বা কেন, যাবেই বা কেন, কারণ হচ্ছে আপনার, আমরা তো আইসিসি কে আমরা চেস করছি অলরেডি, কেমন ওরা চিঠি দিচ্ছে, আমরা না না, চিঠি কিন্তু দিলাম, আসিফ আবার ভাই চিঠি দিলাম, ওয়েট আইসিসি তো করলাম। আইসিসি যে তো এখন আপনি কূটনীতিতে যাবেন আপনি কূটনীতিতে যাবেন এই কারণে কূটনীতিতে যাবেন, জাননি বলেই আপনি কিন্তু 14-2 ভোটটা হেরেছেন। নইলে না না, এই যে ভোটটা তো আসলে তাৎক্ষণিকভাবে করা কাছে, আপনাকে আসলে ফ্যাক্ট ফাইন্ডিং এ যেতে হবে যে এই ভোটটা কোন পরিস্থিতিতে হয়েছে। যখন আমাদের সাথে মেইলের চালাচালি, টেলিফোনে কথা হচ্ছে, এবং তার অনেক ভুল ভেঙে মোটামুটি একটা অপমানজনক ভাবে কথাবার্তা বলে, তখনই তারা তাৎক্ষণিক ভোটটা দিয়ে দেয়। ততক্ষণ আমরা তো মাথায় নাই, বা আমরা তো চিন্তায়, ভোট কখনো হয়েছে? আপনি বলেন অস্ট্রেলিয়া যখন খেলে না, বা জিম্বাবুয়ে যখন ইংল্যান্ড যায় নাই, না, বা পাকিস্তান দুইটা যখন কিন্তু ভারত যায়, অস্ট্রেলিয়ার তখন কি কোনো ভোটাভুটি হয়েছে কিনা, অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের ভোটাভুটি প্রসঙ্গটা হয়েছে কিন্তু কিনা? আসিফ ভাই, অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গ কিন্তু 1992 সালের যে প্রসঙ্গটা করতেছেন সেটার মধ্যে থেকে তারা না না না, শ্রীলঙ্কায় খেলতে, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে লেটেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, কাইসা ব্যাপার চ্যাম্পিয়ন্স ট্রফি লেটেস্ট ঘটনা, এটা খুব বেশি দূরের গল্প না এটা। চ্যাম্পিয়ন্স ট্রফি না না ইন্ডিয়া গেল আমি না পাকিস্তানের আমি সাথে। আমি ওটা আমি ইন্ডিয়া বলি না, পাকিস্তানে যাওয়াটা চ্যাম্পিয়ন্স না, আপনি ট্রফিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কথা বলতেছিলেন, সেটার কথা বলতেছিলাম আমি। না, অস্ট্রেলিয়া না যেটা শ্রীলঙ্কা যায়নি। না, সেটা সেটা কিন্তু তারা পুরো বিশ্বকাপ বয়কট করেনি, পুরো বা বিশ্বকাপ পুরো বয়কট করে বিশ্বকাপে তাদের ম্যাচ, খেলাটা পুরো বয়কট করেছে, বিশ্বকাপে তারা খেলবে না সেটা বলেনি। তারা বলেছিল যে খেলাটা বয়কট করেছে, এবং তারা পরাজয় মেনে নিয়েছে, যে এই জন্য তাদের 3-5 নাম্বার করে তো কাটা। আমাদের তো ভেন্যু একটা, আমাদের তো ভেন্যু তো, অস্ট্রেলিয়া যেমন ভেন্যু ছিল 2-3টা বা 2টা, এখানে তো ভেন্যু আমাদের 2টা, একটা হচ্ছে ইন্ডিয়া, তো আমরা সব খেলে ইন্ডিয়াতে, আমি কিভাবে যাবো না, শ্রীলঙ্কা, বা কিভাবে ভেন্যু চেঞ্জ করবো, কিভাবে আমার সম্ভব? আমার প্রশ্ন হলো সেটাই, যে আপনি অপশনটা আপনি তৈরি করে দিবেন। সমস্যাটা যখন একটা তৈরি হয়েছে এবং আপনি যখন খেলতে চাচ্ছেন এবং ওখানে খেলতে চাচ্ছেন না, তাহলে যত ধরনের অপশন থাকবে সেই অপশনটা আপনি তৈরি করবেন, এবং এই অপশনের সাথে যারা যারা জড়িত, যারা যারা স্টেক হোল্ডার, সেই বোর্ডগুলোর সাথে আপনি কথা বলে তাদের সমর্থনটুকু আদায় করার একটা প্রয়োজন ছিল। এবং আমার ওটা মনে সময় হয় ছিল যে না, ওটা তারা না না, হুট করেই ভোটাভুটি ইউ দিয়ে ইউ দেয়। ইউ গেট 17 ডেজ, আপনি 17 দিন সময় পেলেন। 17 দিন সময়ের মধ্যে 17 আপনি তো শুধু কথা হচ্ছিল, আমি তো বললামই আপনি আপনাকে শুধু এটা। আপনি শুধু অপেক্ষা করে আছেন যে আইসিসি আমাদেরকে কি সিদ্ধান্ত দেয়। কিন্তু আইসিসি কি সিদ্ধান্ত হ্যাঁ, দিবে সেটা তো আপনার জানা উচিত ছিল। আমরা যে যেহেতু প্রথমে মেল ভারত করেছি, চাচ্ছে না, তারপর তারা মেল চাচ্ছে না, করেছে, তারপর যেহেতু আমরা মেল ভারত করেছি। যেহেতু ভারত চাচ্ছে না এবং ভারত আইসিসি সিদ্ধান্ত নিবে, সেখানে অবশ্যই এখানে ভারতের ভারত একটা আসবে কোথা থেকে? প্রভাব এখানে থাকবে। ভারত তো এটা প্রভাবের কথা আসবে না এখানে, কারণ প্রভাবের কোনো সুযোগ নেই, আমরা ফুল মেম্বার, ভারত ফুল মেম্বার। প্রভাবের কথা যদি বলেন তাহলে তো আলোচনাই শেষ। প্রভাবশালী হলাম না দেখে আমার কথা শুনবেন না আপনি, এটা হইলো? আমি একটা ফুল টিম টেস্ট স্ট্যাটাস আমার আছে, আমি না ফুল কিন্তু মেম্বার, আসিফ ভাই, আমি আচ্ছা ঠিক না, আছে, না, আমরা আসিফ, পরবর্তী আসিফ, প্রসঙ্গে যাই। কাসার ভাই, আমরা আসলে কোথাও যাইতেছি না, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আসিফ ভাই, আপনার কাছে মনে হয় যে আপনি তাড়াহুড়ো করে টেলিফোনে ভোটের ব্যবস্থার কথা বলতেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ, কেন আরবিট্রেশনে যাবেন না? আরবিট্রেশন যাব না এই কারণে, আমরা আমাদের বোর্ডের যে প্রেস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা মেনে নিয়েছি, আমরা যেতে পারছি না ইন্ডিয়াতে, আমাদের নিরাপত্তা ইস্যুতে। শ্রীলঙ্কা তারা দিচ্ছেন, আমরা চাচ্ছিলাম তাদের প্রবলেমের জন্য, যে কারণে আমরা আসলে এটা বাড়াতে চাই না আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্যই।
আমরা এটা মেনে নিয়েছি যে আমরা যাচ্ছি না, কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপ আসলে এটা 2 বছর পর পর হয় একটা ইভেন্ট, আর আমাদের মেইন ওয়ার্ল্ড কাপ হচ্ছে আগামী বছর 27 সালে যেটা হবে। তো আমরা আইসিসির সাথে কোনো বিবাদে জড়াতে চাই না, আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি ভদ্রলোকের মতো, এই আর বেশি কিছু না। আইসিসির সাথে আরবিট্রেশনে গিয়ে আমরা কোনো ঝামেলা বাড়াতে চাই না, কারণ আইসিসি যেহেতু আমাদের টোটাল মাদার কনসার্ন, আমরা আইসিসি কে, আর যেহেতু একটা ব্যাপার নিয়ে একটু মনোমালিন্য বা একটা কথা চালাচালি হচ্ছে, আমরা সেটাকে বাড়াতে চাইনি। মানে আইসিসির সাথে আপনাদের সম্পর্কটা আগের মতো থাক, বা হ্যাঁ, আইসিসি আমাদের ক্রিকেটের ফিউচারের সময় এক সময় আইসিসি নিশ্চয়ই বুঝবে যে আমরা কতটুকু পর্যন্ত গেলাম না, নিশ্চয়ই হিসাব টিকেস চলবেই। আসিফ ভাই, এইখানে একটা ধারণা থাকে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশের সরকার টাকা দেয়, বাংলাদেশের সরকারের টাকায় বা জনগণের টাকায় বাংলাদেশের ক্রিকেটাররা চলে। এই প্রসঙ্গে কি একটু বলবেন? কারণ আমার যতদূর জানা আছে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের জন্য টাকা আর্ন করে আসলে। এখানে তো আসলে বাংলাদেশ টুর্নামেন্ট খেলে, বিভিন্ন স্পন্সর কমিটি আসে, এই পেমেন্টটা ডিস্ট্রিবিউট হয় প্লেয়ারদের মাধ্যমে। এখানে সরকার কিভাবে টাকা দেবে ঠিক জানি না, টাকাটা তো আসলে বিসিবির মাধ্যমেই যায়। আমার মনে হয় কায়সার ভাই, যেহেতু আমি মাত্র এই ইস্যুটাতে না মানে ঢুকলাম, কিছু হইলে এমনকি বোর্ডের পরিচালকদের মধ্যেও কেউ কেউ বলতে থাকেন ওদেরকে এত সুযোগ সুবিধা দেয়, ওদেরকে এত টাকা দেয়, ওরা কি আনতে এটা পেরেছে? কি বলতে পারে? না, এটা কেন বলে বাংলাদেশের সরকার বাংলাদেশের বাজেট থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য 1 টাকাও বরাদ্দ আছে? আইসিসির পূর্ণাঙ্গ প্লেয়ারও বলেছে, ওদের একটা প্লেয়ারও বলেছে আমরা সরকারকে ট্যাক্সও দেই আমাদের, তাই না? আমরা সেলফ ইউজ ডেফিনেটলি দেয়। তো সুতরাং কথা দুই পক্ষেরই হয়েছে, কিন্তু আমরা এক পক্ষের কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার মনে হয় খালেদ ভাই, এই ইস্যুটা যেটা আপনি বললেন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বেতনের ইস্যুটা সরকার দেয় কিনা বিসিবি দেয় বা আইসিসি দেয়, স্পন্সর কিভাবে আসে, এটা কায়সার একটা এক্সপেরিয়েন্স আছে দীর্ঘদিনের, আমার উনি এটা সঠিক ভাবে বলতে পারবেন। আচ্ছা, আমি কায়সার ভাই, কারেক্ট মি ইফ আই এম রং, আমি একটু বলি, বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হওয়ার পর বাংলাদেশের সরকারের বা জনগণের বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কোনো টাকা ব্যয় নাই, যা আছে সব আয় আছে। কারণ আইসিসির পূর্ণাঙ্গ সহযোগী রাষ্ট্র হিসেবে আইসিসির যত স্পন্সরশিপ, যত টুর্নামেন্ট খেলা, যত টিভি সত্ত্ব, সেইটার একটা ভাগ বাংলাদেশ পায়, এবং সেই ভাগটা এরকম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, আমি এখন জানি না ঠিক কত টাকা আছে, 950 কোটি টাকা, 850 কোটি টাকা, অনেকগুলি সংখ্যা টকা শুনি, কায়সার ভাই বলতে পারবেন। কায়সার ভাই আমাকে একটু যদি সঠিক করতে দেন, একটা সময় আমরা প্রায় শুনি যে আমরা ক্রিকেটারদের অনেক টাকা দেই, ক্রিকেটাররা আমাদের জন্য কি দেয়। না, আপনি একদম অ্যাবসলিউটলি ঠিকই বলেছেন যে এই যে সত্যগুলো রয়েছে সেটা আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা পায়, সেই ক্রিকেটের পেছনে সেই টাকাটা তারা খরচ করে, এবং ক্রিকেটারদের বেতন থেকে শুরু করে আনুষঙ্গিক খরচ টরচ সবকিছু সেখান থেকে আসে। সরকারের কাছ থেকে সরকার দেয় কিনা? না, আইসিসির কাছ থেকে আসে, আইসিসি সরাসরি বিসিবি কে দেয়, আইসিসি সরাসরি বিসিবি কে দেয়। মানে ব্যাপারগুলি কিরকম আমি বলি, ব্যাপারগুলি সরাসরি বিসিবির অ্যাকাউন্ট, আমি ব্যাপারগুলি কিরকম আমি একটু বলি আসিফ ভাই, এই 2টা সেকেন্ড। বাংলাদেশের ক্রিকেটারদের একজন অস্ট্রেলিয়া যাইতে সময় বিজনেস ক্লাসের টিকিট পান নাই, কারণ ক্রিকেটের অধিনায়করা সে সময় শুধু বিজনেস ক্লাস টিকিট পাইতেন। তারপরে উনি এইটা নিয়ে অনেক অভিযোগ এই সেই টো এন্ড ফোর্থ করছেন। আইসিসি কিন্তু নিয়ম করে দিছে, এখন বাংলাদেশের জাতীয় দল যে কোনো সময় বিদেশে যাবে সবসময় বিজনেস ক্লাস ভ্রমণ করবে, পুরা ইউনিট। মানে এটা কিন্তু সরকারের টাকা না, সরকারের টাকা না, জনগণের টাকা না, এটা পুরো ইউনিটের টাকাটা আইসিসি থেকে আসে। আইসিসি বড়লোক হচ্ছে, আমরাও বড়লোক হচ্ছি, এরকম আর কি। এখন সরকার শুধু টাকাটা পায়, সেটা বলতে পারেন, সরকার টাকাটা পায়, রাইট। আমরাও ট্যাক্স দেই, আমরা ট্যাক্সটুকু পাই, টিকেটে 15% ভ্যাট আমরা দেই না, গভর্নমেন্টকে দেই তো। হ্যাঁ, গভর্নমেন্টকে দেয়া হয়, ক্রিকেটাররা বিসিবি গভর্নমেন্টে দেয়, গভর্নমেন্টের থেকে বিসিবি দেয় না, বিসিবি গভর্নমেন্টে দেয়, বিসিবি গভর্নমেন্টে দেয়, রাইট, বিসিবি গভর্নমেন্টে দেয়। আমরা নেই, আমরা কোথায় নেই? এনএসসি যখন মাঠ বরাদ্দ করে, মাঠের ক্রিকেটের জন্য কোনো বরাদ্দ নাই এনএসসি, কাজ চলে। আসিফ ভাই, এনএসসির জন্য ক্রিকেটের জন্য কোনো বরাদ্দ নাই, আমি আপনি বলি মাঠের মালিক এনএসসি, মাঠের মালিক এনএসসি, এটা প্রথম রাখছে এটা, রাইট। আপনি নিজের অবকাঠামো ঠিক করার জন্য এনএসসি টাকা দেয়। তো এটার মানে এটা না যে রাইট, সেক্ষেত্রে এটা না যে এনএসসি আপনি ক্রিকেট বোর্ডকে টাকা দিচ্ছে, সেটা তাদের অবকাঠামো, স্টেডিয়ামের মালিক তারা, সেটা তাদের অবকাঠামো ঠিক, তাদের স্টেডিয়াম এবং অবকাঠামো ঠিক করার দায়িত্ব কিন্তু এনএসসির, এবং সেই টাকাটা এনএসসি দেয়। কিন্তু ক্রিকেট বোর্ডকে সরকারের কাছ থেকে টাকা আসে, অথবা ক্রিকেটাররা সরকারের কাছ থেকে বেতন পান, বা সরকার ক্রিকেটারদের বেতনের জন্য টাকা খরচ করে, আমি মনে করি যে এই বিষয়টা সম্পূর্ণ ভুল। এবং আপনি খালেদ একটু আগে যেভাবে বললেন যে যে প্রক্রিয়া থেকে ক্রিকেটারদের টাকা আসে, সেটা অ্যাবসলিউটলি রাইট। এবং এই কারণে আমি বারবার একটা জিনিস বলে থাকি, সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা এর আগে
বর্তমানে শুধু না, এর আগেও আমরা দেখেছি যে যেসব ক্রিকেটার এই পরিচালকরা ক্রিকেট বোর্ডে এসেছেন, সেই ক্রিকেট বোর্ডে এসে তারা সবার আগে যে জিনিসটা চিন্তা করতে চান যে এখানে বোধহয় অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এবং ক্রিকেট বোর্ড বোধহয় ফতুর হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই ক্রিকেটাররা খেলেন বলেই কিন্তু এই ক্রিকেট টাকাটুকু আমার আসছে। আমার মনে হয় এটা আমার মনে হয় কাসার ভাই এটা পরিষ্কার। আমরা পরবর্তী প্রসঙ্গে একটু যাই। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখা যেতে পারে। সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। প্রিয় দর্শক, এই উদ্যোগ সমর্থন করেন কিনা? শতকরা 61% দর্শক এটি সমর্থন করেছেন, শতকরা 39% দর্শক এটি সমর্থন করেন নাই। 18,000 ভোট আমরা পেয়েছি এর জন্য। এর মধ্যে আপনি ভোটাভুটি করে ফেলছেন, জি, মাশাআল্লাহ। জি, Very এর good. মধ্যে 61% দর্শক মনে করেন যে আপনাদের এই উদ্যোগ ঠিক আছে, আর 39% দর্শক না, মনে আমি করেন আমি যে- নিজ- আমি নিজেও সাংবাদিক হিসাবে মনে করি যদি সমর্থনের পাল্লাটা আরেকটু বেশি হতো, এটা যদি 90% হতো, তাহলে আমি খুব খুশি হতাম। কারণ সাকিব ডিজার্ভ ইট। একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের ক্রিকেটে এত বড় অবদান, তাহলে সেই ইচ্ছাটুকু তার অবশ্যই আমি মনে করি যে সেই সময় পূরণ করা উচিত ছিল। তখন শুধু নিরাপত্তার নামে তাকে যেভাবে একটা অজুহাত দেখানো হয়েছে এবং পুরো জিনিসটাকে একটা রাজনৈতিক রং দেওয়া হয়েছিল, আমি মনে করি যে সেটা সেই ক্রিকেটারের প্রতিভা শুধু না, আমি সেই মনে করি যে সেই ক্রিকেটার আমাদেরকে যে আপনার আনন্দটুকু দিয়েছেন, সেই আনন্দ দেওয়ার প্রতি সেটা একটা অন্যায় অবিচার করা হয়েছিল। এই কারণে সাকিব আল হাসান যদি বাংলাদেশে এসে খেলেন, তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান বা তিনি যদি আরো লিঙ্গার করতে চান, তাহলে আমি মনে করি যে সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তথা সরকারের সেই বিষয়ে সাহায্য সহযোগিতা অবশ্যই করা উচিত। Thank you. কাসিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসিফ ভাইয়ের কাছে এই প্রশ্নটা করতে চাই। অনেক দর্শক এই প্রশ্নটা করেছেন, আমাদের মানে রিসার্চ টিমও এই প্রশ্নই করেছেন আপনাকে। আপনারা যে নির্বাচনে আসিফ ভাই বিসিবির পদে এসেছেন, সেই নির্বাচনের সাথে অনেকে তুলনা করছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2014 সালে আওয়ামী লীগ যেমন 153 জনকে এমপি নির্বাচন করে ফেলছিলেন। যারা কটা সমালোচক তারা বিসিবির এবারের নির্বাচনকে বিসিবির ইতিহাসে সবচেয়ে একতরফা নির্বাচন বলে অভিযোগ করেছেন। এবং এর আগের গুলা সম্বন্ধে কোনো অডিট আছে আপনার কাছে? যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল এটা নিয়ে বলতেছি, বাট আগের গুলার কোনো অডিট আছে আপনার কাছে? যে আগে যে মনে করেন স্বাধীনতার পর থেকে যারা নির্বাচিত হয়ে আসছেন বা আমাদের যে নির্বাচনের প্রক্রিয়া, এটা নিয়ে একটা ক্লিয়ার জানতে চাই আপনার কাছ থেকে। যে আসলে মানে আমরা তো আসলাম, আমাদের অনেক কথাবার্তা চলছে, বাক স্বাধীনতা আছে, রাইট, মানে কথা সাংবাদিক লিখতে পারে, না, বলতে পারে, মিথ্যাও আগেরটা বলতে পারে, ভুয়া বলতে পারে, অনেক কিছু বলতে পারে। না না আগে না, বলা ঠিক যেত আছে। কিনা, আচ্ছা, যেহেতু এখন প্রশ্নটা বেশি বলা করছেন, হচ্ছে কিনা, তাহলে আমি কায়সার ভাইয়ের কাছে জানতে চাই। আমি মোটামুটি ভাবে ইতিহাসগুলি জানি, তারপর আমি কায়সার ভাইয়ের কাছ থেকে যদি, কায়সার ভাই আপনি যদি 1 মিনিট একটু বলতেন, কারণ আসিফ ভাইরে আমরা একটু শুনতেও চাই, যে আগের বোর্ডের নির্বাচনগুলিতে আসলে আপনি যদি ক্লাবের প্রতিনিধি থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলি থেকে যদি একটু মনোযোগ দিতেন। আসিফ ভাইয়ের, আমি জানি আসিফ ভাই তো একটু খোঁজখবর রাখে একটু হয়তো, কিন্তু এরকম ছিল কিনা সেটা যদি আপনি বলতেন আর কি। না, সেবারও সেই সময় কিন্তু ছক সাজিয়ে নির্বাচনটা হতো এবং সেই সময় যারা বোর্ডে থাকতেন তারা যেরকম ভাবে পুরো কাউন্সিলরদের ছক সাজিয়ে নির্বাচনটা করতেন, ঠিক একই প্রক্রিয়া কিন্তু এবারও করা হয়েছে। এবং আপনি ঠিকই বলেছেন যে এবারের নির্বাচন, আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে এবারের নির্বাচন মাত্র একটি পোস্টে হয়েছিল, সেটি খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। এই দুজনের ভোটাভুটি ছাড়া অন্য যে জায়গায় ভোটাভুটি হয়নি, অন্য সব জায়গায় কিন্তু আপনি ছক সাজিয়ে এক অর্থে নির্বাচনটা হয়েছিল আমার সামনে। এবং আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডে পরিচালকরা এত আসার জন্য মরিয়া হয়ে থাকেন, সেই বোর্ডে যখন নির্বাচন হয় আপনার বিনা ভোটে বা আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তখন এটাতে বোঝা যাচ্ছে যে এখানে যে কায়দায় ছক সাজানো হয়েছে, এখানে অন্য কেউ প্রতিযোগিতা যদি অংশ নেয়, নির্বাচনে যদি অংশ নেয়, তাহলে তিনি জীবনেও কিন্তু পাশ করতে পারবেন না। কাসের ভাই, ওরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ নিয়েছিল, পরবর্তীতে প্রত্যাহার করেছে। আর আমারটা যেটা বলি আমি, সেটা হচ্ছে আমার পদে ছিল 3 জন। হ্যাঁ, 3 জন ছিল চিটাগং ডিভিশনের। আমি কাউন্সিলর যে কুমিল্লা থেকে 3 জন ছিলেন। একজন হচ্ছেন ব্যারিস্টার জনাব মীর হেলাল, একজন ছিলেন আবির ভাই, মানে আমাদের আসান ইকবাল চৌধুরী, আর আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে চিটাগং ডাইরেক্টর। তো আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, আমি তখন ব্যারিস্টার মীর হেলালকে ফোন দিয়েছি। ওনার টেক্সট গুলি আমার সাথে আছে, আমার কাছে আছে, এবং ওনার সাথে যে কথোপকথন হয়েছে সেটারও মোটামুটি উনিও জিজ্ঞেস করলে বলবে, ওনার সাথে পরবর্তীতে আমার কথা হয়েছে। সেটা হচ্ছে, আমি যখন ভোট চাই, যখন আমার 11টা কাউন্সিলে ভোট লাগবে, 5-6টা ভোট লাগবে ডিরেক্টরশিপের জন্য, আমি ফার্স্ট ফোনটা দিয়েছিলাম হেলাল সাহেবকে। হেলাল সাহেবকে ফোন দিয়ে বললাম, ব্রাদার কেমন আছেন? উনি বললেন, আসিফ ভাই আমরা দুজনে ক্রিকেটার, আমরা দুজনকে ক্রিকেটে ভালোবাসি, কিন্তু আপনার সাথে নির্বাচনে যাওয়াটা আমার জন্য ঠিক না, এটা সেম সাইড হয়ে যায়, আপনি বরং গেলে আমার ভালো লাগবে, আমি আমার নামটা প্রত্যাহার করেছি। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হিসাবটা আপনি কিভাবে দেখবেন আমাকে একটু বলেন।
না, সেটা গেল শুধুমাত্র আপনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হতে আমি পারে, আমি সেই আমারটাই বিষয়ে বলছি, যাচ্ছি আমি আমারটাই বলছি রাইট, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু বাদ বাকি যারা আপনার কিন্তু আহ, সেই বিষয়টা নিয়ে তো প্র- কথা হচ্ছে, আসিফ আকবর কোথা থেকে এলো, কিভাবে আসলো, প্রতিদ্বন্দ্বিতাহীন তাই ভাবে না? নির্বাচনটা হয়েছে। সো এটা এটা আসলে এক অর্থে আমি যদি আপনি না আমাকে যদি কিন্তু বলতে কাসের বলেন, ভাই, তাহলে আমি এই কাসের ভাই, এই আমি এই আমি নির্বাচনে আপনার কাছ কোনো থেকে আমি প্রতিযোগিতা আপনার কাছ দেখিনি, থেকে কোনো আমি- প্রতিদ্বন্দ্বিতা দেখিনি। এটা না, এটা এক প্রতিযোগিতা হবে কোথা থেকে? প্রতিদ্বন্দ্বী তো তার নাম প্রার্থী প্রত্যাহার নেই। করবে, হবে কোথা থেকে? না প্রার্থী না না থাকতেও নিজে, না তো আপনি তো যদি কেউ বয়কট কাইসার ভাই, ইলেকশন, কেউ আমি যদি যেটা ইলেকশন বয়কট কাইসার করে, ভাই, আমি তো যে- আগের কেউ মতোই যদি তো একই ইলেকশন অবস্থা করতে হলো। না চায়, আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আসিফ মাহমুদ সজীব না না ভুঁইয়া না না বলেছিলেন না যে না আমরা না মানুষ না, না, আমরা সিস্টেমে বদল আনতে চাই, আমরা পদ্ধতিতে বদল আনতে চাই, আমরা মানুষে আরে বদল আনতে চাই না। কিন্তু একই আপনি একই যদি অবস্থায় কিন্তু আপনি নির্বাচনটা এই তো নাই নির্বাচনটা করেন, হয়েছে। আপনি যদি নির্বাচন নাই করেন, তাহলে আপনি তো কথা বলবেন কিভাবে? আপনি তো আজকে যে মনে করেন এই যে কুমিল্লা দেবিদ্বার চারে হাসনাত আব্দুল ইলেকশন করছে, ওখানকে বিএনপি প্রার্থী ধানের শীষ, ওনার কিছু একটা কারণ ওনার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা বা বাতিল হয়ে গেছে, তাই না? এখন ও ওখানে একলা প্লেয়ার এবং ওখানে তাকে সাপোর্ট দিয়েছে অন্যান্য প্রার্থী, হয়তো কেউ দুই একজন স্বতন্ত্র দাঁড়াবে। এটা কি হাসনাতের দোষ যদি কেউ ওই প্রার্থীদের বাতিল হয়ে যায় বা ইলেকশন না করে? এটা কি ভাই, ওই আপনারা তো প্রার্থীদের? আপনারা তো এই না প্লেয়ারদের আসিফ ভাই, খেলতেই দেন আসিফ নাই। ভাই, আপনারা না যেরকম কাইসার ভাবে ভাই, তৈরি আমি করে রাখা হয়েছিল, ছক সাজিয়ে কাউন্সিলরদের ছক সাজিয়ে যেভাবে নির্বাচনের না না প্রক্রিয়াটা হয়েছিল, না না কাইসার ভাই, তাতে আপনি অন্য কেউ নির্বাচন করলে এখানে জিততে পারতো না। সো এন্ড তাহলে তাহলে সিম্পল। তাহলে মানে শুধু জিততে পারলেই খেলবে, না এরকম কাইসার কোনো ভাই, প্ল্যান কি কাইসার আছে ভাই, যে আমার আগে যেমন প্রশ্ন কিন্তু খেলতো আসিফ ভাইয়ের যে আমি শুধু প্রশ্নটা, জিতবো? না 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 আসিফ ভাই, আমি একটু কাইসার ভাইয়ের কাছে প্রশ্ন মানে করি ওনাদেরকে জিতে দিলে পারলে ভোটটা না ফায়ার কাইসার ভাই, হতো নাকি, এরকম কিছু? কাইসার ভাই, জিনিসটা কি ছক সাজিয়ে নির্বাচন ছাড়া অন্য সময় অন্য কিছু হয়েছে কিনা এটা একটু বলতে চাইছিলেন আসিফ ভাই। আপনার অভিজ্ঞতা, আমরা যদি আওয়ামী লীগের 15 বছরের শাসনামল ছাড়া তার একটু পেছনেও যাই, আওয়ামী লীগের শাসনামলে তো এফবিসিসি এর ইলেকশনও বন্ধ হয়ে গেল, আসলে এফবিসিসি ও সিলেকশনে চলে গেল। মানে যেটার ক্ষেত্রে আসলে প্রয়াত আনিসুল হক অনেক চেষ্টা করেছিলেন যে বিসিসিআইতে যাতে অন্তত নির্বাচন হয়, বিসিবির কথা বাদ। কিন্তু কিন্তু তার আগে কি ছিল আর কি, মানে আপনি যদি একটু বলতেন যে এটা তো এরকমই হয় না, না দেখুন, অ্যাবসলিউটলি কর্তার ইচ্ছায় কর্ম। রাইট, আমার কথা হলো যে আপনি ধরে নিতে পারেন যে আগেও অবৈধ ছিল, আগেও কোনো নির্বাচন হয়নি, কিন্তু তাই বলে আপনিও কেন এই নতুন বন্দোবস্তের ওটা কথা বলে পরে, না আপনিও সেই কেন ক্ষেত্রে যেতে ওটা হবে? পরে। আসিফ ভাই আমি একটু বলি, মানে এই যে আসিফ ভাই আমি একটু বলি, আমাদেরকে আসিফ ভাই আমি অবৈধ একটু ভোট বলি, বলে, কাসের ভাই, ভোট মানি আসিফ না, ভাই, এটার আসিফ ভাই ক্ষেত্রে যেটার দিকে নজর দিচ্ছে সেটা হচ্ছে যে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে, কেউ আয়সা যদি, মানে এমন হওয়া উচিত যে ধরেন এখন ক্লাবের প্রতিনিধিত্ব আর এমনি করা যায় না, ধরেন আমি যদি কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করতাম, আমি যদি ইলেকশন করতাম, তারপরে যদি আসিফ ভাই আমাকে জোর করে হারাই দিত, তাহলে আমি এটা বলতে পারতাম, কিন্তু বা কোনো বিভাগীয় জায়গা থেকে, কিন্তু এটা তো উনি করে নাই, উনি একটা টেলিফোন করতেই আগে এটা এটা একটা অন্য জিনিস হয়েছে। তো এইটার আপনি কি না, আপনি বলবেন? দেখুন, আপনি কিন্তু আমি একটা জায়গায় নির্বাচনে একটু আসতে চাই কাসের ভাই, আপনি যদি এটা জায়গায় আসতে চাই, আমি আমি কিন্তু যে জিনিসটা বুঝি না, এই জিনিসটা আমি মোটামুটি বুঝি, যেহেতু আমি ক্রীড়া সাংবাদিক, আপনারা আমাকে মানতে চান না, কিন্তু আমি ক্রীড়ার অনেক খোঁজ খবর রাখি। কিন্তু একটা আমাকে অনেকে গায়ক মনে করে, আমি যে খেলাধুলো করছি বা এটা বড় থাকে মানতে চায় না। আচ্ছা, কিন্তু করবেন? আমি যেটা বুঝতে চাই সেইটা হচ্ছে জনাব ফারুক আহমেদের সভাপতি নিয়োগ, তাকে বাদ দেওয়া, জনাব আমিনুল ইসলাম বুলবুলকে আইনে সভাপতি নিয়োগ করা, আবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে জনাব ফারুক আহমেদের সভাপতি করা, এইটার মানে এই চক্করটা কি আসলে? একটু যদি আসিফ ভাই বলেন, তারপর আমি কায়সার ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে এটা ঘটনাটা কি আসলে। এটা হচ্ছে আগের বোর্ডের তো একটা হিসাব ছিল, আর এই বোর্ডে ফারুক ভাই আসছেন ভাইস প্রেসিডেন্ট, তো পরে সেটা হচ্ছে উনি ক্লাবের পক্ষ থেকে আসছেন, এখানে ক্লাবের পক্ষ থেকে আসছেন, এবং তাই না কাসের ভাই, উনি ক্লাবের থেকে ইলেকশন করে আসছে, এবং ক্লাবের থেকে উনি, হ্যাঁ, তো এটা আবার আলাদা ক্যাটাগরি আছে, এ বি সি বা 1 2 3 এরকম। বুলবুল ভাই ক্লাব ক্যাটাগরি থেকে, আরে না, ফারুক ভাই বুলবুল ক্লাব ভাই ক্যাটাগরি আসছে থেকে সরকার আসছেন। থেকে, উনি আসছে ক্লাব থেকে। না, ফারুক ভাই ক্লাব থেকে আসছে। ফারুক ভাই আসছে ক্লাব থেকে, হ্যাঁ, ফারুক ভাই আসছে ক্লাব থেকে। কিন্তু ফারুক ভাই প্রথমবার কিন্তু আবার যেটা হয়েছে, প্রথমবার কিন্তু আবার সরকার থেকে আসছিলেন, সরকার তাই না, থেকে, যেমন প্রেসিডেন্ট ছিলেন। জি সরকার থেকে। কাসের ভাই এটাকে একটু বলবেন, সরকার থেকে উনাকে আসলে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা আর আপনাকে চাচ্ছি না, আপনাকে চলে যেতে হবে, এইটার পরে এইটা আসলে ঘটনাটা কি মানে? হ্যাঁ, এটা উনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন, যে বিপিএল কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, এবং সেই ভাবমূর্তি সবচেয়ে বড় ক্ষুণ্ণটা হয়েছিল আপনার ক্রীড়া প্রশাসনের তথা ক্রীড়া স্পোর্টস মিনিস্ট্রির। তো এই কারণে তাকে আর সেই স্পোর্টস মিনিস্ট্রি দেখতে চায়নি বলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তাকে আবার কেন নিয়ে আসা হয়েছিল, সেই স্পোর্টস মিনিস্ট্রি তাকে কিন্তু নিয়ে এসেছিল। তার অন্যতম কারণটা হলো যে এই নির্বাচনে জিততে হলে তার আপনার যে শক্তিমত্তা রয়েছে বা তার যে ভোট রয়েছে বা তার যে ভোট ব্যাংক রয়েছে
সেটাকেও কিন্তু একটা হয়তো একটা আশ্রয় হিসেবে মনে করেছিল স্পোর্টস মিনিস্ট্রি, অর্থাৎ এবং উনি এই কারণে ভোটের মাধ্যমে, অর্থাৎ ফারুক ভাই ভোটের মাধ্যমে আসছে, এটা স্বীকার করা গেল মোটামুটি, তাই না? এটা ভোট হয়েছে কিনা, না, ফারুক আমি ভাই যদি আমি ভোটের একটা মাধ্যমে বলি, আসছে? না ক্লাব পর্যায়ে যে ভোটটা হয়েছে সেটা ভোট হয়নি, সেটা আপনি একদম পুরোপুরি সেটা একটা ভোটের নামে একটা মানে স্রেফ একটা প্রতারণা হয়েছে এক অর্থে যদি বলা যায়। কারণ আমি নিজে লিখেছি সেটা, কারণ আগের দিন ভোট হয়েছিল এবং সেটা ইমেলে ভোটটা হয়েছে, আপনি ইমেলে ভোট হয়েছে এবং সেই একসাথে 35 জন আপনার পরিচালক বসে সেখানে একসঙ্গে বসে সেই ইমেলে ভোটটা দিয়েছেন, সেটাকে ভোটাভুটি বলে না, সেটাকে এক অর্থে কিন্তু আপনার কারসাজি বলে, প্রতারণা বলে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই বিষয়টাই শুধুমাত্র আপনি ক্রিকেট বোর্ডের এটা চ্যালেঞ্জ হবে, এবং ক্লাব পর্যায়ে যে ভোটটা হয়েছে সেটাকে কোনো মতেই ভোটাভুটি বলা চলে না। সেখানে 16 জন ছিলেন, 12 জন অলরেডি কারা কারা থাকবেন সেই 12 জনের ওকে মধ্যে, সেটা আমরা ভোটের তিন দিন আগে থেকে কিন্তু জেনে গিয়েছিলাম। ওকে, তো আমরা তখন তখন আপনাদের, পরবর্তী প্রসঙ্গে যাই না। আসিফ ভাই বলবেন কিছু? জি। হ্যাঁ আমি বললাম তখন এই মিডিয়ার পদক্ষেপটা কি ছিল, আমি ছিলাম না দেশে, জানতে যাচ্ছি, কারণ মানুষও জানতে হয় জিনিসটা, যে মানুষ তো, আমি তখন ছিলাম না, দেশে বাইরে ছিলাম, আমি তো শুধু হেলাল সাহেবকে ম্যানেজ করছি যে আমার ডাইরেক্টরশিপের জন্য ওনার ভোট লাগবে। তখন একটা ঘটনা ঘটছে, যদিও আমাকে বিনা প্রয়োজনীয়তা বলা হয়, কিন্তু তখন দেশের মিডিয়ার কি ভূমিকা ছিল সেটা আমার জানা দরকার, মানুষও আপনার মাধ্যমে জানুক আসলে কি হচ্ছিল তখন, না, একটু জানি। অন্য মিডিয়ার কি ভূমিকা ছিল সেটা আমি জানি না, বা সেটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু আমি আমার দেশে না, অনেকগুলি কাগজে বা গণমাধ্যমে আসলে এটা নিয়ে লেখালেখি হয়েছে, এটা নিয়ে বলা বলি হয়েছে, এবারে ইলেকশনটাকে সামনে আনার জন্য অনেকগুলি ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে। আমি আসলে বিসিবির ভূমিকা, টেলিভিশনে সেটা বলেছে, অনেকগুলি টেলিভিশনে সেটা বলেছে। আমি শুধু একটু বিসিবির ভূমিকা নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে, সরি বিসিবির ভূমিকা না, বিসিবির সঙ্গে দেশের সাংবাদিকদের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকে বলতেছেন। আওয়ামী লীগ আমলে বুলবুল, ফারুক, পাইলটরা যখন বিসিবিতে বঞ্চিত হয়েছেন, উপেক্ষিত হয়েছে, তাদের পক্ষে কিন্তু সাংবাদিকরা লিখেই গেছেন। এখানে একজন আছেন, আমাদের বন্ধুরা আছেন, আমাদের অগ্রজরা আছেন, তারা কিন্তু লিখে গেছেন। কিন্তু আজকে মঙ্গলবারে আমরা শিরোনাম দেখছি, সাংবাদিকের সঙ্গে পাইলটের বাগবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি। এই ক্ষেত্রে হচ্ছে যে, কারণ বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্রিফিংয়ের সময় এই উত্তপ্ত পরিস্থিতি ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত বর্জন করেছেন। কারণ ইভেন্ট না, বর্জন না, পাইলট এটা শেষ পর্যায়ে পাইলট একটা প্রশ্ন উত্তর দেননি, কারণ উনি যে ভাষায় প্রশ্ন করছিলেন সেটা তিনি করতে পারেন কিনা, এবং উনি কোন পত্রিকার সাংবাদিক বা কোন মিডিয়ার সাংবাদিক, বা উনি সবসময় ওনার বিভিন্ন, উনি বুলবুল ভাইকে একবার অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে, উনি একবার বুলবুল ভাইকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে, বুলবুল ভাইকে একটা উনি তদন্ত রিপোর্ট ঢেকে দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা কোনো ভিত্তি ছিল না। আমার কথা হচ্ছে যে এই বিসিবিতে সাংবাদিক তো আমাদের অ্যাসেট, এবং আমাদের জন্য সবচেয়ে সহায়ক শক্তি বাংলাদেশের যে কোনো বিষয়তে। আমি বোর্ডে ঢুকে প্রথমে বলেছি, যেমন আমরা পূর্বাচল গেলাম যে মাটির ইস্যুতে, আমি কিন্তু সাংবাদিক নিজে ফোন দিয়েছি এবং তাদেরকে বলেছি, ভাই আমরা একসাথে মার্চ করবো, এটা কায়সার ভাই খুব ভালোভাবে জানেন। কিন্তু আমাদের যখন এই সমস্ত কথা বলতে, প্রথম আলোর মতো পত্রিকা যখন বুলবুলের কার্টুন ছেড়ে দেয়, মর্নিং সানের মতো, ডেলি সানের মতো পত্রিকা যখন বলে ফারুক ওয়ান ওয়ে টিকিট, বুলবুল ওয়ান ওয়ে টিকিট চলে গেছে, তো এই যে সাংবাদিকতার নামে এই যে আপনি সে এই ভাষায় কথা বলতে পারে কিনা, আমি একটা ছোট রেফারেন্স দিই আপনাকে। ওনার নাম হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, সেটা হচ্ছে, আপনি একটা জার্নালিস্ট, তো তার তো পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু তার পেশাগত দায়িত্ব ভুল হয়, মিথ্যা হয়, উদ্দেশ্য প্রণোদিত হয় এবং ছোট করার জন্য হয়, এত বড় একটা পোস্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তাহলে তার পানিশমেন্ট এবং অ্যাক্রেডিটেশন ইস্যু আছে, যে তথ্য মন্ত্রণালয়ের যে ব্যাপারগুলি আছে। এখন আপনার খেলোয়াড়রা খেলছে, প্র্যাকটিসে মাঠে যাচ্ছে, হুট করে সাংবাদিক ঢুকে গেল, আমার কোনো সমস্যা নেই, আমরা বিসিবি থেকে বেরোতে দেখি ক্যামেরার বহর, কোনো অসুবিধা, আমাদেরও ভালো লাগে, আমরা জানাতে চাই। কিন্তু কি কি ক্রাইটেরিয়াতে আসলে, আমার তো মনে হয় এটা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত সাংবাদিক জীবনে ঢুকবে না, এটা সাময়িক একটা সিদ্ধান্ত, এবং পরবর্তী নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, সাংবাদিক লেভেলে যারা আছেন, তাদের সাথে নিশ্চয়ই আলোচনা হবে, আলোচনার পথ তো বন্ধ হয় নাই, এটা হয়তো সলিউশন হবে যে এই লোকগুলো ঢুকবে, কারণ তাদের পেপারস গুলো এইরকম ভাবে তৈরি আছে এবং তারা ঢুকতে পারে, একটা নীতিমালা হবে, এই নীতিমালা অনুযায়ী কিন্তু সিদ্ধান্তটা হবে। তো এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু কিছু কিছু লোক আছে যারা কন্টিনিউয়াস বিশুদ্ধার করে চলছে, 3-4 জন, আমি এটাকে বলি জার্নালিজমের জায়গায় কন্টেন্টিজম, মানে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কন্টেন্টে মেইন, তারা সত্যি মিথ্যা ভুয়া, মানে তারা একবার বলছে ইন্ডিয়া যাওয়া উচিত হবে না, এই হবে না, সে হবে না, আবার ইন্ডিয়া যাওয়া উচিত ছিল। এই ধরনের লোকদেরকে আপনি কিভাবে ট্রিট করবেন, এবং তারা প্রত্যেকটা ক্রিকেটকে যতটুকু আমরা ডেভেলপ করছি, অন্যান্য জার্নালিস্টরা তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে, এই ধরনের কি 4-5টা লোক কিন্তু
ক্রিকেটটা ক্রমাগত না, আসিফ পিছিয়ে ভাই, যাচ্ছে আমি বিভ্রান্তিমূলক আসিফ ভাই, কথাবার্তার মাধ্যমে। আসিফ ভাই, আমি আপনাকে একটু বলি। গতকাল শনিবার, মানে গতকাল তো আর শনিবার ছিল না, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানাইছিল ম্যাচ ইভেন্ট ও সংবাদ সম্মেলন ছাড়া সাংবাদিকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। সাংবাদিকেরা স্টেডিয়ামে কোন হ্যাঁ। কেন ইভেন্টে প্রবেশ প্রবেশ করে করতে বলেন? পারবেন না, মানে না, না, কেন কেন পারবেন কেন? না, সেটা তো হচ্ছে যে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা আজকে প্র্যাকটিস দেখতে তো এখন পারবেন যদি না। মনে করেন আপনার অফিস ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হ্যাঁ আমি প্রতিদিন যে আপনার অফিসে 35 জন লোক নিয়ে ঢুকে যাবো না, এবং পারবেন না ওখান তো, থেকে আমি নিউজ পারবেন না করতে তো। আসবো, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া আছে তাহলে যে সেখানে আপনি পারবেন না যাইতে। এই সেই তো ক্ষেত্রে আমাদেরও আপনারা এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত আগে ছিল নেন যে একরকম, কেস এখন বেসিসে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেন যে হয়েছে। এই প্র্যাকটিসটা দেখতে পারবে, এই সেটাই। প্র্যাকটিস দেখতে পারবে না। আপনারা তো অনেক সময় প্র্যাকটিস একটাই। দেখতে আমন্ত্রণও জানাবেন, তাই না? না 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 না, অবশ্যই আমি সেটাই বলছি যে এটা একটা সিদ্ধান্ত হয়েছে, ডেফিনেটলি এটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আলোচনা হবে এবং এটা সমাধানও খুব সুন্দরভাবে হবে। কিন্তু ওই যুদ্ধ দিয়েই যারা মনোভাব আছে তারা না, না, কারা আপনি তো এবং তারা সাংবাদিকদের বাংলাদেশ আপনি তো ক্রিকেটের জন্য সাংবাদিকদের কতটুকু অনেক কিছু fruitful। বললেন, বা যারা কিন্তু আমি সাংবাদিক বলি না, আমি বলছি জার্নালিজম এবং কন্টেন্টিজম, যারা কন্টেন্ট তৈরি করে। কন্টেন্ট আপনি জার্নালিজমের নাম কোনো দিতে সমস্যা নেই পারেন, আমার। এখন সবকিছু কন্টেন্ট ভাই। আমরাও যা করি তাও কন্টেন্ট, আর যারা কন্টেন্ট করে কিন্তু তারাও আপনি কন্টেন্ট। আপনি ঠিকানাকে দায়িত্বশীল কোনো আপনি ইরেসপন্সিবল নিউজ করতে পারবেন, আপনি না, করতে পারবো না, আপনার পারবো চাইবে, না, মন চাইবে, পারবো না। পারবেন না আপনি। এখন মনে করেন আপনি ইন্ডিপেন্ডেন্টে চাকরি করেছেন, আপনার অনেক বড় টিম এখন ইন্ডিপেন্ডেন্ট চাকরি এখানে কাজ করছে, এখন সালমান রহমান জেলে আছে, আপনাকে জেলে নিয়ে যাবে? এটা হয়? এটা হয়? আমি আমি আপনাকে অনেক টকশো করেছেন, গোলাম মালের অনেকে মারা হয়েছে বা কি কি যেন এইসব ছিল না, তখন কিন্তু আজকে সালমান রহমান জেলে আছে। এখন মনে করেন সাকিব দেশে বাইরে আছে, ওই দুজন ভিতরে আছে, তাহলে এখন কি হাসিনা তো চলে গেল, তাহলে এখন ওদের কি হবে? তো আপনার যে অবস্থা তাই তো, আপনিও তো জার্নালিজম, আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, তাই এখন কি উনি জেলে আপনাকে জেলে নেবে? এটা কোন কাহিনী? এটা সবকিছুর বিচার বিশ্লেষণের ব্যাপার থাকা উচিত, মানে উচিত না? না, আমার কাছে কি আমি তুলনাটা ঠিক বুঝলাম না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন, আমি আপনাকে মনে করে দেই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিককে যখন গোলাম মাওলা রনির লাথি মারেন, তখন সালমান এফ রহমান হ্যাঁ। আওয়ামী লীগের কিছু না, কিন্তু গোলাম মাওলা রনি আচ্ছা, আওয়ামী না, লীগের ও এমপি। অর্থ নো উপদেষ্টা কি যেন নো একটা নো, advisor তখনও ছিলেন না, রাজনৈতিক। তখনও না, আই এম টেলিং ইউ। আচ্ছা। উনি তখন আওয়ামী লীগের কিছু না, এবং তিনি তখন বাংলাদেশেও ছিল না, উনি দুবাই ছিল। আচ্ছা, ওই তো সাকিবও তো এইটা বাংলাদেশে হচ্ছে, ছিল না, কিন্তু জুলাই গোলাম সময় মাওলা রনি কিন্তু তখন আওয়ামী লীগের এমপি, হেড করেছিল, আওয়ামী লীগের হেড সিপি। করেছিল, হ্যাঁ, ইয়াকে, উনি লাথি মারছিলেন, সাংবাদিককে, হ্যাঁ উনি লাথি মারছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তো যাই হোক, এখন ওই শাস্তিটা, ওই পানিশমেন্টটা কি আপনার উপর আসে? আপনার মনে আছে নিশ্চয়, কোন তোমার একজন, punishment? আপনার কুমিল্লার একজন এমপি, আর একজন কুমিল্লার এমপি, একজন আপনাকে মামলা করতে চাইল না, আমি যে পরে মামলা বললাম করতে আপনাকে চায় না, যে- উনি 10 কোটি টাকার মামলা করছেন আমার বিরুদ্ধে, না, বাহারুল হক বাহা। হ্যাঁ, তো উনি তা- 10 তা- কোটি এটা- টাকার মানহানি মামলা করছেন। সেই মামলা কিন্তু উনি ডিস্ট্রিক্ট কোর্টে ডিগ্রি পাইছেন, আমি হাইকোর্টে জামিনে আছি এটাতে। তো 10 কোটি এখন টাকার হচ্ছে মানহানি মামলা করছেন। একজনের অপরাধে আরেকজন কিভাবে শাস্তি পায়? এটা তো না, নিয়ম আমার না, ইন্ডিপেন্ডেন্ট এটা টেলিভিশনে থাকতে আমার দায়িত্ব ছিল নিউজ করার ক্ষেত্রে, এটার মধ্যে এটা মানে আই ওয়াজ দি। একটা নিয়ম, সবকিছু নিয়মে চলে, আপনার একজনের দায়িত্ব আরেকজন নিবে না, তাই না? বা যদি সে দোষী হয়, অবশ্যই সে দোষী সাব্যস্ত শাস্তি পাবে। কিন্তু ওই এটা এক্সাম্পল হচ্ছে এরকম যে একজনের অপরাধে হেড যে মাথা, সে ক্রাইম করছে, তার পেছনের লোকগুলো শাস্তি পাইতে হলে কিভাবে বিচারটা হবে, সেটাই বলছি না। ওকে, আমি যেটা বলতে চাইতেছি যে আপনি এইটা নিয়েও যদি একটু বলেন যে আপনি চিনেন লোকমান ভাইকে, বিসিবির সাবেক পরিচালক ছিল, মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া। উনি বলতেছেন নারী ক্রিকেটে যৌন হয়রানি, পূর্বাঞ্চল স্টেডিয়াম থেকে মাটি চুরি, বিশ্বকাপে দল পাঠাতে ব্যর্থ হওয়াকে ধামাচাপা দেওয়ার জন্য বিসিপি মিডিয়াকে দূরে রাখার চেষ্টা করছে। এইটা প্রসঙ্গে যদি একটু বলেন, তারপর আমরা কাছার কাছে যাবো। আমরা শুধু এটা বলতে চাচ্ছি, আমরা বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর অনেক চাপ ফেস করছি, যেগুলো অযৌক্তিক চাপ, আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আর আমরা যদি বলি এইভাবে, ওনারা এই যে প্রেশারগুলো এখন দিচ্ছেন, তাদের সাথে কিছু ফ্যাসিস্টকেও তারা ফুটবল ফেডারেশন নির্বাচনে এবং এই ক্রিকেট নির্বাচনে যারা ব্যাকআপ করেছেন, আমি শুধু বলতে চাই, এই যে সিস্টেমটা আমাদের সাংবাদিকদের ভিতরে আসা না আসা, লোকমান হোসেন ভূঁইয়া আমাদের খুব প্রিয় মানুষ, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার তো মনে হয়, যদি আমার অ্যাঙ্গেল থেকে বলি, আমরা যে তদন্তগুলো করছি, যে রিপোর্টগুলো আমরা প্রকাশ করব, যে অডিটগুলো চলছে, সেগুলো ধামাচাপার জন্য, দেওয়ার জন্য তারা আমাদের প্রেশার দিচ্ছে, এটাও তো আমি বলতে পারি, তাই না? বলছি এটা আমি। আমার মনে হয় যে আসিফ ভাইয়ের বক্তব্য আমরা শুনছি, আমরা একটু কায়সার ভাইয়ের বক্তব্য শুনি, যে কায়সার ভাই আপনার কাছে কি মনে হয়? না, প্রথম বিষয়টা হলো যে আপনি যখন একটা সংস্থা চালাবেন, সেই সংস্থার সবকিছু যে রিপোর্ট যে আপনার পক্ষে যাবে তা কিন্তু না। আপনি যদি কোনো সাংবাদিকের রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, তাহলে সেটার জন্য আপনার যথেষ্ট আপনার প্রতিবাদ করার বা সেটার জন্য আপনার প্রতিবাদ জানানো অনেক ধরনের উপায় রয়েছে।
কায়সার ভাই আমার দেশে আছে, উনি কোথায় আছেন আমি ঠিক জানি না। আমার এবার যদি নাই থাকে তাহলে সে কিভাবে সাংবাদিকতার নামে না না, এবার তিনি বলতে পারে? তিনি তিনি সাংবাদিক, তাতে কোনো সন্দেহ নেই, তিনি অবশ্যই সাংবাদিক। তিনি আমার এর আগে সন্দেহ নাই, উনি টেলিভিশনে একসময় কাজ করেছেন, আগে টেলিভিশনে আগে কাজ করেছেন, আগে রাইট। আগেরটা এবং বলেছেন। আমার মনে হয় না যে সাংবাদিকতাকে আপনি কন্টিনিউজম বা আপনি অন্য কোনো জায়গায়, মানে এটাও আলাদা এবং এটা আলাদা, বা অনলাইন আলাদা, পত্রিকা আলাদা, ইংরেজি পত্রিকা আলাদা, বাংলা পত্রিকা আলাদা, এরকম ভাবে ডিভাইড করার কোনো কিছু নেই। এভাবে সাংবাদিকতা বলিনি আমি, সাংবাদিকতা এভাবে বলিনি আমি। আমি বলছি কোনটা আপনার যেটা যৌক্তিক, যেটা সুন্দর সত্য, সেটার কথা বলছি আমি। আপনি কন্টিনিউয়াস সেটাই। ব্লেম গেম খেলে গেলেন কোনো যুক্তি প্রমাণ ছাড়া, সেটার কথা বলছি। এখন আপনার কাছে মনে হতেই পারে যে তার রিপোর্ট আপনার পছন্দ না, বা তার রিপোর্ট আপনার না, না, বিরুদ্ধে আচ্ছা, যাচ্ছে। তো এই যে সেটা- বললাম, না, না, কায়সার ভাই, আমি কায়সার ভাই, বলি- আসিফ ভাই, আমি একটু মধ্যস্থতা করি। একটু সেইটা- বলে নেই আমি, একটু- সেটা আপনার রিপোর্ট, তার report আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটার প্রতিবাদ জানানোর এটা কিন্তু পছন্দ যথেষ্ট। পছন্দের ব্যাপার না তো, সেটা মিথ্যা বানোয়াট ভুয়া গুজব, এটা তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আজকে আপনি তাহলে সেই অভিযোগ এনেই তার ব্যবস্থা নেন, আপনি সেই অভিযোগ এনেই তাহলে প্রতিবাদটুকু জানান। এই জন্য কিন্তু সেটা সাময়িক একটা ব্যবস্থা হচ্ছে এখন। আপাতত সাংবাদিকরা, আমাদের সাংবাদিক ভাইরা কোথায় কাজ করবেন, সেটা কবে কবে আসবেন, নিশ্চয়ই একটা রিভিউ, একটা হবে, আলোচনা হবে। কারণ সাংবাদিক ছাড়া তো আমরা চাচ্ছিও না এটা। তো নিশ্চয়ই একটা নীতিমালা আসবে, বা নীতিমালা অতীতে কি ছিল সেটা রিভিউ হবে, তারপর আমরা অবশ্যই সিদ্ধান্ত, এটা নতুন ভাবে আসবেই। এটা তো চিরস্থায়ী কোনো না, বন্দোবস্ত না। কিন্তু আপনারা যে প্রেস রিলিজ দিয়েছেন, সেই প্রেস রিলিজে কিন্তু লেখা রয়েছে যে নিরাপত্তা নিরাপত্তা, ইস্যুতে, হ্যাঁ। কায়সার ভাই, জনিত কায়সার ভাই, ইস্যুতে আমাদের সিদ্ধান্ত একজন নিয়েছেন। দর্শক, আমার- কায়সার ভাই, আমার প্রশ্ন- কায়সার ভাই, আমার প্রশ্ন- আমাদের আমার একজন প্রশ্ন- দর্শক একটা আমার- প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা যদি একটু বলতেন, বা জি। উনার নাম, উনি ইংরেজিতে প্রশ্নটা করেছেন, চলে গেল। আচ্ছা ঠিক আছে, ওনার নাম হচ্ছে র্যান্ডমাইজড 77। উনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে যে বুলবুল ভাইয়ের অস্ট্রেলিয়া চলে যাওয়ার যে রিপোর্টটা করা হয়েছিল, এইটা অনেক মেইন স্ট্রিম পত্রিকাও কি করছিল, বা অনেক হ্যাঁ। সাংবাদিকও করছিল, যারা করছিল তারা কি সরি বলছে কিনা? না। রাইট, তারা পরের দিন অ্যাপোলজি প্রকাশ করেছে। ডেইলি সান এটা করেছিল, এবং ডেইলি সানের যিনি সাংবাদিক, আমি তাকে চিনি, তিনি ইজ এ ভেরি গুড জার্নালিস্ট, কোনো সন্দেহ নেই। তবে গুড জার্নালিস্টরা অনেক সময় কিন্তু ব্যাড জার্নালিজম হয়ে যায়, এবং তিনি পরের দিন এটা হতেই পারে, সেই এটা হতেই পারে। এবং তিনি পরের দিন কিন্তু সেই সত্যটা স্বীকার করে, কিন্তু তার পত্রিকা কিন্তু অ্যাপোলজি ছাপা হয়েছে। এবং আচ্ছা। এটা কিন্তু হতে পারে কায়সার ভাই, ভুল কিন্তু হতে Right. পারে, কিন্তু ভুলটা যদি পাপে Right. রূপান্তরিত, তখন সমস্যা হয়ে যায়, তাই না? তো কিছু কিছু না, পাপ হয়ে গেছে আর কি, ভুল থাকবে। কিন্তু এটা করতে গিয়ে আপনারা যে সব সাংবাদিকের ক্রিকেট বোর্ডে প্রবেশটা না। নিষিদ্ধ করে দিলেন। আমার কথা হলো যে ক্রিকেট বোর্ড কি ক্যান্টনমেন্ট? ক্রিকেট বোর্ড কি পয়েন্ট না, 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 জায়গা? আপনি- ক্রিকেট বোর্ড কি সচিবালয়, যে এখানে না, আমি অবশ্যই প্রবেশ না। করতে পারবো না? না না, কিন্তু So, আমার বিষয়টা এখানে একটা হলো যে- প্রশ্ন আছে কায়সার ভাই, আমার এখানে একটা প্রশ্ন জি। আছে কায়সার ভাই, আমি প্রশ্নটা করি। আপনি কি এফবিসিসিআই এর বোর্ড সবাই যেতে পারেন? না, আমি তো বোর্ড সবার কথা বলছি না। আমার কথা হলো যে আমি তো এমনও বলছি না যে আমি অনুমতি নিয়ে ঢুকবো না, হ্যাঁ। কিন্তু আপনি আমাকে তো প্রবেশের অধিকারই দিবেন না যদি, তখন তো আর কোনো কিছু থাকে না না। না, অর্থাৎ প্রথমেই ওনারা আপনি কিন্তু বলছেন, বলে দিলেন- ওনারা না, প্রবেশের স্পেসিফিকলি অধিকার বলছেন, জন্য আমি বলি specific ওনারা বলা হয়েছে। স্পেসিফিকলি বলছেন, আমি বলি যে ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন। তো ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন ছাড়া এবং অনুশীলন হ্যাঁ। sometimes। ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন ছাড়া অন্যান্য আর কি কাজে সাংবাদিকেরা ওখানে যাবেন আসলে? না, আপনি শুধুমাত্র যে, তাহলে কি শুধুমাত্র এই ম্যাচ, ইভেন্ট এবং সংবাদ সম্মেলন এটাই শুধু সাংবাদিকরা কভার করবেন? সাংবাদিকরা কি অন্য নিউজ কভার করতে মানে আমি চাইবেন না? বোঝার জন্য কাছে ভাই, আমি অনেক- বোঝার জন্য, কনফিডেন্সের জন্য না, আমি বোঝার জন্য ম্যাচ, ইভেন্ট আর সংবাদ সম্মেলন ছাড়া আর কি আছে যেটা সাংবাদিকরা অনুশীলন, কভার করেন? sometimes অনুশীলন আছে, অনুশীলন। অনুশীলন আছে, হ্যাঁ, অনুশীলন Right, আছে। আমি বলি এটা আপনি করতেই পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনি প্রবেশের অনুমতি যদি না দেন, তাহলে তো আমার মনে হয় যে আপনি সরাসরি বলে দিলেন যে দরজাটা কোথায় বন্ধ, বা প্রবেশ করবে, নিরাপত্তার নামে কোথায় আপনি তালা প্রবেশটা? ঝুলিয়েছেন। প্রবেশ তো করছে, আজকে তো সংবাদ সম্মেলন হলো ভাই, কালকে পরশুদিন খেলা শুরু হবে, সেখানেও যাবে সবাই। তো যেটা দরকার সেটা তো হচ্ছে, কিন্তু তালা ঝুলানো তো, তালা ঝুলাবে কোথা থেকে? না, তালা তো তবে- আছে। না, নিরাপত্তার নামে তো আপনারা এক অর্থে তালা তবে ঝুলিয়ে তবে দিয়েছেন। তবে অর্থাৎ তবে এখানে কিন্তু- আমার কাছে মনে হয় যে প্রবেশাধিকার সীমিত করার অধিকার যে কোনো প্রতিষ্ঠানের আছে। তবে আসিফ ভাই, Right, সেটা থাকতে পারে। আমি আমার 2 পয়সার প্রতিবাদটা জানায় রাখলাম। আপনি কারো ক্ষেত্রেই, সে যদি মিথ্যা হয় সেটার মিথ্যার ব্যবস্থা আপনি নিতে পারেন, কিন্তু তাকে কন্টেন্টিজম বলে, তাকে আসলে ভিলিফাই করে, কি তাকে করবেন ছোট এখন? করে আপনি কোনো কিছু প্রতিদিন করার মামলা অধিকার করবেন, আপনার মানে 1 আছে ঘন্টা কিনা পর এটা পর আমি- যদি এসে ভুল তথ্য দেয়, 1 ঘন্টা পর পর যদি এসে ভুল তথ্য দেয়, আপনি ভুল 1 তথ্য ঘন্টা পর পর রেখেছেন, উল্টো ভুল তথ্য তথ্যের দেয়। তো কোনো আয়ু নাই। তা আমরা কি মামলা করব নাকি কাজ করব, কোনটা করব বলেন? হ্যাঁ। এখন তো আমাদের কাজ করে পরিবেশ তৈরি করতে হবে না? আপনাদের তো কাজ আপনাদের তো সুযোগ রিটেনার নেই। আছে, আমার বন্ধুই আপনাদের রিটেনার। আপনারা লয়ারদের আরে। নিয়মিত টাকা দেন, ওরা টাকা দিয়ে কাজ করুক, ওদের নিয়মিত টাকা দেন না কিন্তু না, তো আপনারা। আপনার এই কাজগুলো কি প্রতিদিন 4টা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অতীতে জার্নালিস্ট ছিলেন, আমি জানি। একবার দুইবার তারা ভালো আপনারা পত্রিকায় কাজ করেছেন। আপনারা আদালতে ট্রাই করে দেখেন, আদালত কি বলে, আমরা সবাই শিখি। না, আমরা কোনটা জিডি ভুল, করেছি, কোনটা জিডি শুদ্ধ? করা হয়েছে। তো জিডির তো একটা বুঝেন না, তো, জিডি না, বাংলাদেশে জিডি করা হয়েছে 2 দফা।
তো এখন মামলা এটা কেমন দেখেন, আবার পরে বলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন, কথা তো কোনতে কোথাও ঘুরে যাবে, ঠিক তো নাই। তা আমরা চাচ্ছি ব্যাপারটা একটা সলিউশন আসুক। আমি যদি মামলা করি, আপনি বলবেন কেন মামলা করলেন সাংবাদিকের বিরুদ্ধে? আমি এই সরকারে কি দেখি আসিফ ভাই, আমি এই সরকারে কি দিবে। দেখি জানেন? আমি এই সরকারের দেখি হচ্ছে সচিবালয় থেকে ওই যে আমাদের এটা কি কার্ড জানি বলতো কায়সার ভাই, অ্যাক্রেডিটেশন এক্রিডিটেশন কার্ড, এক্রিডিটেশন কার্ড তুলে নাও। কারণ হচ্ছে সাংবাদিকের নামে গিয়ে কে কে তদবির করছে, বিসিবি থেকে এটা বাইর করে নাও, কারণ কে কে কি জানি বাজে কন্টেন্ট করছে। এর প্রত্যেকটাই আসিবে, আমি দুই পাশে দিয়ে রাখি, এর প্রত্যেকটাই সেটা হচ্ছে হবে, স্বৈরাচার সেটা ফ্যাসিস্টের লক্ষণ, সত্যি সত্যি। যাই হোক, আমি অবশ্যই, শেষ এটা প্রসঙ্গে আসি, আসিফ ভাই। পক্ষে গেলে ফ্যাসিস্ট, না পক্ষে গেলে ফ্যাসিস্ট না, ভালো অবশ্যই তাহলে অবশ্যই কেমনি করবেন অবশ্যই আপনি? অবশ্যই আমাকে আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছিলাম দেখে তো আমার মানে মানে আমার উপরে আকাশ ভেঙে পড়ছিল যে আমি ফেসিস্ট হয়ে গেছি, তারপর আমি জানি কি 14 বছর কই ছিলেন, 15 বছর কই ছিলেন। আর যারা এগুলি বলেন ভাই একটু খোঁজেন না ভাই, একটু আমার নামটা দিয়ে খোঁজেন 15 বছর কই ছিলাম আমি। না, পরের দিনই কিন্তু আপনি শেখ হাসিনার ইন্টারভিউ মোটামুটি ছাপা হয়েছিল মানে এপি না, থেকে শুরু করে প্রথম কথা মোটামুটি হচ্ছে পৃথিবীর কাছে সব ওয়েবসাইটে। না প্রথম কথা হচ্ছে কাছে ভাই, আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই যে ইমেল ইন্টারভিউরে আধা পয়সা দাম দেই না। কারণ ইমেল ইন্টারভিউর ঘটনা কি, আমি জানিই না ওই পাশ থেকে উনি কি উত্তর দিতেছেন। আপনি একটা সেট কোশ্চেন পাঠাবেন, এটা ওনার পিআর টিম উত্তর দিতেছে না ওনার উত্তর দিতেছেন, সেটা আমি জানি না। Exactly. এটা আমি জানি না। এবং এইটা পৃথিবীতে যত রকম ইন্টারভিউ আছে কাছের ভাই, আপনি আমার অগ্রজ, আপনি জানবেন যত রকম ইন্টারভিউ আছে সবচেয়ে নিম্নতর ইন্টারভিউ, ইভেন Right. ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কিন্তু ইমেলে নেওয়া হয় নাই। মানে এইটা কেন ইমেল ইন্টারভিউ আমাদের সহ্য করতে হইলো? রয়টার্স, এএপি, বিবিসি সবার কাছেই আমি এই প্রশ্ন করি, কইরা যাব সারা জীবন। মানে এটা কি? যাই হোক, আমি আসিফ ভাই আপনার কাছে শেষ যে প্রসঙ্গে আসি, সেটা হলো যে ভারত বর্জন, ভারত বিরোধী যে কোনো কথা লেখা এখন বাংলাদেশে অনেকে বলে থাকেন যে অনেক পপুলিস্ট, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট প্রশংসা বাহবা অনেক বেশি পাওয়া যায়। আপনাকে আপনার দর্শকরা আপনাকে এই প্রশ্ন করতেছেন যে আপনি তো গানের কেরিয়ার প্রতিষ্ঠা এক সময় আপনাদের মনোযোগী দেখছি, বলিউড সিনেমা আপনি প্লেব্যাক করেছেন, খুব সুন্দর। অনুরাধা এই পারওয়ালকে প্রশ্নের উত্তর আমি আপনি আসলে দিচ্ছি। হ্যাঁ Yes. অনুরাধা বলি। পারওয়ালকে হ্যাঁ এইটার এটা বলি, জি এটা বলি আপনাকে। এটা হচ্ছে আমি যখন 2004 সাল আমার মনে আছে, আপনার সার্ক সম্মেলন পণ্ড হয়েছিল, মনে আছে? মনমোহন সিং আসার কথা আসে নাই। সার্ক জি সম্মেলন পণ্ড জি হওয়ার পরে তখন কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা ছিল বাংলাদেশে, হুম, এবং আমি তখনই কিন্তু সেটা প্রতিবাদ করেছি যে ইন্টেনশনালি বাংলাদেশে সার্ক সম্মেলন পণ্ড করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে বড় ভাই সুলভ আচরণ করে। তারপর আমি কিন্তু ভিসা পাই 2023 সালে আবার। তো সেটা হচ্ছে আপনার ওই গান গাওয়ার ইনভাইটেশন, মানে ওখান থেকে হুম, ওদের কি বলে ওদের ইন্ডাস্ট্রি থেকে। হুম, তো সেখানে আমি গান গাইতে গেলাম। আপনি দেখেন, আমি গান গাইতে গেছি, রুনাপা গান গেয়ে এসছেন, জেমস ভাই সেখানে বলিউডে গান গাচ্ছেন, আমাদের বাংলাদেশে বহু অভিনেতা অভিনেত্রী এখন কলকাতায় থাকেন, আসেন যায়। এবং লাস্ট যেটা 5ই আগস্টের পরে আমাদের শ্রদ্ধেয় জেমস ভাই, আমাদের সাকিব খান কে এবং মুস্তাফিজ আইপিএল খেলেছে, তারা কিন্তু শুটিং করেছে, প্রোগ্রাম করেছে, আমি কিন্তু আর যাই নাই। আমার কথা হচ্ছে একটা পেশাগত কাজ, আপনি যদি আমাকে পছন্দ না করেন সেটা একটা হইতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশে কোন শিল্পীর সাথে একটা রেসপেক্টনেস থাকে, একটা সিনিয়র আর্টিস্টকে আপনি রেসপেক্ট করবেন না? আপনার মিউজিক কি শিখায়, আপনার স্পোর্টস কি শিখায়, আপনার জার্নালিজম কি শিখায়? আপনি বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আপনি যদি আমাকে ঠেলা ঠেলা বলেন যে ও এটা করছে, ও এটা করতে, আর কেউ করে নাই বাংলাদেশে, আমি একলা করছি। আমি তো এখনো বলি, আমি ইন্ডিয়াতে গেছি, আমি একটা ফিল্মে গান গেয়েছি, এবং সেখানে আমার কিছু গান ছিল, আমি রেকর্ড করেছি, এবং আমার উদ্দেশ্য ছিল তখন আমার প্রোডাকশনের জন্য একটা গান করা, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের সাথে ডুয়েট। কিন্তু কোনো ক্রমে শ্রেয়া ঘোষালের চুক্তিটা তখন থাকায় আমি শ্রেয়া ঘোষালের সাথে কাজটা করতে পারি নাই। বাট এই ডিসেম্বরে শ্রেয়া ঘোষালের চুক্তি শেষ হয়েছে, এবং সেখান থেকে আমাকে প্রমোটার বলেছে এখন আপনি শ্রেয়া ঘোষাল প্রস্তুত, আপনার গানও প্রস্তুত, আপনি গান গান। আমি বললাম না, আমি এখন আর গাইবো না, কারণ এটা এই মুডে আমি এখন নাই, এই পরিস্থিতি এখন নাই। তাহলে সেটা আপনি কাকে বলবেন? আমি তো আমার দায়িত্ববোধ নিয়ে কথা বলছি, আমি তো কাজ না করতেই কিন্তু পারি। আসিফ ভাই, 5ই আগস্টে আমি তো বলতে পারি যে 2024 সালে আপনি 2024 সালের সরকার যদি এখন থাকতো, এখন আপনি শ্রেয়া ঘোষালের সাথে গান গাইতেন মনে হয় আমার। না না না, এটা তো এটা পেশাদারি ক্যারিয়ার। তো আমি গান আপনি যাচ্ছে না, আমাদের প্রোগ্রাম হচ্ছে না ওখানে। 5ই আগস্টে ইন্ডিয়াতে প্রোগ্রাম হয় নাই, কলকাতা কনসার্ট করেন নাই জেমস ভাই, সাকিব শুটিং করেন নাই, মুস্তাফিজ আইপিএল খেলে না কত বছর, সেটা তো আগস্টের পরে হয়েছে, তাই না? রাইট। তো এখন আমাদের কথা হচ্ছে যে পেশাগত দিক থেকে আপনি যদি মিলান, আমি তো ওই পোস্ট ডিলিট করি, আমার পর রেখে দিছি। তো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রথম একমাত্র লোক আমি কাজ করলাম, আর জীবনে কেউ ইন্ডিয়া যায় নাই, চিকিৎসা করতে যায় নাই, ইন্ডিয়া ঘুরতে যায় নাই, একমাত্র লোক আমি যে ইন্ডিয়া গেছিলাম, এবং সেটা নিয়ে একটা চেষ্টা করা হচ্ছে আমার চুল কারণ। এগুলো আমি 25 বছর দেখে আসছি। আমি যেটা করি সেটাই প্রবলেম। আমি নির্বাচন দিলাম, বিসিবিতে গেলাম, প্রবলেম। আমার অ্যালবাম অনেক হিট হয়ে গেছে, আমার গলা ভালো না,
আমার বিদেশ সফরটা হচ্ছে তাকে জোর করে নেয়, আমি যা করি তাই ভুল। তো এটা আমি জানি কেন এটা হয়, এটা আমি জানি কেন হয়, কারণ আমি যে স্ট্রেট এন্ড বোল্ড এন্ড বিউটিফুল এটা মানুষ মানতে পারে না। মানুষ স্ট্রেট ম্যান এন্ড ম্যান বোল্ড, সব তবে সামটাইমস ম্যান বিউটিফুল বিউটিফুল কি এন্ড আপনি বিউটিফুল। ফুটবল নিয়ে যা বলছেন আসিফ ভাই, ওইটা তো আমারও আমারও অন্তরে গিয়ে লাগছে। আচ্ছা ফুটবলের আপনি দিশু ফুটবল শেষ, ফুটবলের মধ্যে এরকম একটা ফুটবলের স্ট্র্যাটেজিক শোনেন, খেলা। এটা হচ্ছে একটা মাঠের ইস্যুতে কথা বলেছি আমি, পরবর্তীতে আমি এটা কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি এবং সরিও বলেছি। ইভেন আপনাকে বলি এই ফুটবল লিগ টিক হয় না, আমি কিন্তু ফুটবলকে বলেছি ভাই আপনাদের বিভিন্ন জেলায় লিগ হয় না, মাঠের একটা সমস্যা হয়, আপনারা লিগ করলে কোন টাকা পয়সার সমস্যা, বা আমরা একটা ইয়ার ক্যালেন্ডার করি কোন সময় ফুটবল খেলা হবে, কোন সময় আমরা ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনে ফুটবলকে আমরা হেল্প করবো, অতীত করেছে। তো সুতরাং আপনি আলোচনার অর্ধেক শুনে দৌড় দিলেন, যে কন্টেন্ট ক্রিয়েটার মতো অর্ধেক তথ্য দিলেন, অর্ধেক পেটে রেখে দিলেন, বাকি অর্ধেক পরে ছাড়লেন, তাহলে মানুষ কিন্তু আমার গালি গালাজ করবে। কিন্তু আমি একই জায়গায় আছি 25 বছর ধরে শুনতে, যে ছেলে টিকবে না, এটা গিমিক, এটা ফ্লুক, ও চলে যাবে। আমি তো আছি ভাই, এবং আমি কথা বলে যাচ্ছি। তো আমি ইন্ডিয়াতে শুধু, আমি মনে হয় বাংলাদেশে, পৃথিবীতে কেউ কখনো ইন্ডিয়া যায়নি, আমি একমাত্র ইন্ডিয়া গান গেছি, আর সবাই খুব ভালো। না না যদি না হয় আসিফ তাহলে ভাই, ঠিক আছে, আসিফ ভাই কোনো প্রবলেম। সেটা ঠিক আছে, কিন্তু আপনার যাই হোক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা একটু কায়সার ভাইয়ের কাছ থেকে শুনি যে আচ্ছা কায়সার ভাই। ইন্ডিয়াতে এখনো তো আমাদের শিল্পী অভিনেতা অভিনেত্রীরা আছে, কায়সার ভাই বলবেন ভালো মতো, বলেন তো একটু ক্লায়েন্ট, কায়সার ভাই খুব ভালো বুঝিয়ে বলে। কায়সার ভাই, এই যে মানে ভারত বিরোধিতা বা ভারতের সঙ্গে আমাদের সকল ধরনের সম্পর্কই একটু রিভাইজ করা উচিত বলে আমরা অনেকে মনে করি, সেই ক্ষেত্রে এইগুলি এই উদাহরণ হিসাবে আসে কিনা, বা উদাহরণ আমাদের দেওয়া উচিত কিনা? না, আমি তো মনে করি যে আপনি প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা, চিরকালীন শত্রুতা নিয়ে কখনোই বসবাস করতে পারবেন না। এবং Exactly. আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে দেখুন, বাংলাদেশ যে এই মুস্তাফিজকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তাকে অন্যায়ভাবে যে বের করে দেওয়া হয়েছিল, সেটার জন্য বিশ্বকাপে ভারতের মাটিতে যে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু বিষয়টা হলো যে আমরা বিশ্বকাপ খেলবো, যে কোনো মূল্যে খেলবো, অন্য কোথাও হলে খেলবো, এবং সেটার জন্য যে প্রক্রিয়া নেওয়ার উচিত ছিল, যে পদ্ধতিতে এগোনোর উচিত ছিল, আমাদের সেই প্রসেসে একটা ভুল ছিল বলেই আমি মনে করি। দেখুন, এটার জন্য আমরা এই বিশ্বকাপটা খেললাম না, কিন্তু ভারতের চেয়ে আমাদের যে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা আরো খারাপ, আরো শত্রুতাপূর্ণ, কিন্তু তারা তো ঠিকই আপনি হাইব্রিড মডেল একটা বের করে ফেলেছে যে আপনি পাকিস্তান ভারতে যাবে না, ভারত পাকিস্তানে আসবে না, কিন্তু তারা অন্যত্র গিয়ে খেলবে। অর্থাৎ খেলাটার মধ্যে তারা ঠিকই থাকছে, কিন্তু কথার লড়াইয়ে তারা কিন্তু ঠিকই লড়ছে। বাট আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা কথার লড়াইয়ে জিততে চেয়েছিলাম, কিন্তু আসল ম্যাচে আমরা জিততে চাইনি, বা আমরা যে খেলবোই এই যে দাবিটা না আমাদের না, সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইনি। আমার কারণ কাছে আপনার সেটাই মনে কলকাতা, হয়েছে। এবং কাছে ভাই এবং আরেকটা এবং পাস আমার করি, আমার এবং আমার মনে হয় ইন্ডিয়ার কিছু যে ভারত, মিডিয়া কিন্তু বলেছে, ইন্ডিয়ার যে প্রথম কলকাতার কি নাম পত্রিকা, ওখানে সুব্রত দাওয়ান একটা ইন্টারভিউ হয়, তো সেখানে আমি দেখি তারা কিন্তু বলছে বাংলাদেশের ন্যায্যতা নিয়ে, বাংলাদেশে না যাওয়া, বাংলা না খেলা, মানে ইন্ডিয়ান সবাই যে বাংলাদেশ বিরোধিতা করে তা কিন্তু না। কিছু মানুষ আছে যারা বলছে হ্যাঁ বাংলাদেশের দাবিটা ন্যায্য, মানে অর্থাৎ তাদের এখানে একটা একটা চর্চা আছে যে কেউ না কেউ সমালোচনা করবে, কেউ সত্যিটা কেউ বলবে। থ্যাংক ইউ। না, সেটা তো আপনি কংগ্রেস নেতা শশী থারুরও বলেছেন, এবং শশী থারুর গতকালকে আমি তার একটা ইন্টারভিউ পড়ছিলাম, যে তিনি বলেছেন যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা উচিত হয়নি। এর আগেও তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে দাবিটা ছিল সেটা কিন্তু ন্যায্য দাবি। অর্থাৎ বাংলাদেশের এই দাবিটা ভারতের লোকজনই কিন্তু বলছেন যে ন্যায্য দাবি, কিন্তু সেই ন্যায্য দাবিটাই আমরা কেন প্রতিষ্ঠিত করতে পারলাম না দিন শেষে? আমার প্রশ্নটা সেখানেই। আপনি শুধু যদি কথার লড়াইয়ে ওই জিততে যে চান আপনি তাহলে বললেন না কিন্তু একটু পারবেন আগে না। ফাঁকে বললেন না যে প্রভাবশালী রাষ্ট্র ভারত, ওটা আপনি বলছিলেন এক ফাঁকে, তো ওই প্রভাবটা হয়তো আমাদের নিয়ামক, এই প্রভাবে আমরা ভবিষ্যৎ সম্পর্ক নষ্ট না, আমার যেন কাছে না হয় আমার সেজন্য কাছে আমরা মনে হয়, আরবিট্রেশন আমার যাইনি। কাছে মনে হয় আসিফ ভাই, আমার কাছে মনে হয় জি। যে আমরা একদম শেষ পর্যায়ে আসি, যে আপনি এটা বলতে পারেন, মানে আপনাদের সময় ছিল না, বা আপনারা আসলে তড়িঘড়ি করে অনেক কিছুর দিকে আপনারা দেখতে না না, পারেন, ওরকম কিছু না। আমাদের আমরা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এটা পরবর্তীতে গভর্নমেন্টের কাছে যাওয়া, তো গভর্নমেন্ট বাকি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের জায়গায় এখন পর্যন্ত আমরা নিজেদেরকে সঠিকই মনে করি, পরবর্তী ডিসিশনটা গভর্নমেন্ট থেকে আসছে, আহ, যে সঠিক যদি, সিকিউরিটি রিজন যেটা। আমার মনে হয় আপনি যে সিদ্ধান্তটাকে সঠিক মনে করেন, এটা নিয়ে যদি আপনি 30 সেকেন্ড একটু বলেন কাছে, আমরা অনুষ্ঠান শেষ করে দিই আজকে, যে আপনি মনে না, করেন কিনা আপনি যখন হাইন্ডসাইট সিদ্ধান্তটা সঠিক কিনা।